আচ্ছা আমি আগে আমরা একটু এটা করে দিই, সেটা হচ্ছে যে মাঝহার জাকির হয়ে গেছে, বুঝছেন না আমি নিজে জাকির ভাই এটা হোস্ট করেন, আপনি বলবেন এরপরে সঞ্চারক নেবেন না, হোস্ট। এখন হলো যে জাকির ভাই তো বিভিন্ন কারণে থাকতেও পারেন, অ্যাবসেন্টও থাকেন নানা ধরনের প্রোগ্রামে, সেই কারণে প্রত্যেকটাতে উনি থাকেন না, আজকেরটাতে অ্যাক্সিডেন্টালি অনেকদিন পরেই পেলাম আর কি। এটা একটা আমাদের জন্য ভালো হলো। আর আমি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, আসলে অভিনন্দন না, কৃতজ্ঞতা সৈকতকে, ও আজকে এই চিটাগাং থেকে সরাসরি এসছে, এটা একটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। এরকম ঘটনা ঘটে নাই এর আগে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সিনেমা নিয়ে আমাদের এখানে এটা প্রথম আলোচনা। আর থার্ড হচ্ছে যে আমাদের এটা আজকে 80তম। আর এর আগের যে গল্পগুলো করলাম আমরা, সেটা হচ্ছে যে লোকজন আমাদের এরকম কমই হয় আসলে, ফলে এমন একটা আগের আলোচনাটা এমনভাবে করা হলো, মনে হলো যে আজকে না হলে হয়তো অনেক বেশি লোক হইতো, এরকম লোকজন নিয়ে আসলে আড্ডাবাজি আমরা করি। তখন বারান্দায় জায়গা হয় না, সেগুলো হয়, কিন্তু ইউজুয়ালি এরকম লোকই হয় আমাদের। তা আমি সৈকতদার বিষয়ে সবাই জানেন, আপনার বন্ধু সার্কেল, সৈকতদার বন্ধু সার্কেল থেকে আপনারা এসছেন আমি জানি। আমি রেওয়াজকে বলছি কিছু একটু বলার জন্য। যাই হোক, রেওয়াজও বাড়তি কিছু বলবে না। আমি ওই যে আমরা বললাম শুরুতে, বলছি আমরা একটু ফর্মালি ফর্মাল দুটোই আসলে মিশ্রণ। সৈকতদা চিটাগাং থেকে এসছেন, এটা এরকম না যে আমাদের ঢাকার বাইরে কোনো বক্তা এখানে আসেনি, তা না। তো এটা আমাদের একটা আনন্দ যে আমরা চট্টগ্রামে যারা ওই 90s কি সৈকতদা বারবার আড্ডায় বলছিল যে আমরা যখন মোটামুটি কাছাকাছি সময়ের মানুষ, মানে 80s 90s যারা, তাদের চিটাগাংয়ের অন্তত শিল্প সাহিত্যের আড্ডায় সৈকতদা একটা কমন ফেস। এটা কিছুটা সফা সুলভ বলি। সেবলতে আগামীকালকে আমার সফা স্মারক বক্তৃতার এবার বক্তা, তো সেই কারণে সফাকে কোট করা মনে হয় আরো বেশি মানে জ্যান্ত উদাহরণ হ্যাঁ এখানে আছে। তো কোনো একটা ব্যক্তি মানুষকে ঘিরে আড্ডাগুলো জ্যান্ত থাকার আসলে অভ্যাস তো মানে পরিসর শহর থেকে নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা আড্ডাগুলো সজীব হয়ে উঠছি। সেখানে অন্যান্য মানে একাডেমিশিয়ান বলি, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, চিন্তকদের সাথেও সৈকতদার লেখালেখির সাথে তার একটা অ্যাক্টিভিজমের একটা মানে ব্যাপার আছে, যেটা ঠিক সাংগঠনিক না হয়েও অনেকটা ওই ফ্লেভারটা আসলে ধারণ করে। তা আজকের আড্ডাতে আমার মনে হয় যারা এখানে এসেছেন কম বেশি আমরা সেই সূত্রে এখানে এসেছি, সেটাকে আমরা একটু হয়তো সেলিব্রেট করি একটু পরোক্ষভাবে। সৈকতদার নিজের লেখালেখি, গল্প, কবিতা, থিয়েটার নিয়ে, ফিল্ম নিয়ে বিশেষ করে তার একটা বড় লেখালেখির নিয়মিত লেখালেখির একটা তৎপরতা আছে। লিটল ম্যাককেনজি, আমরা যেটা প্রথা বিরোধী লেখা বা প্রতিষ্ঠান বিরোধিতার চর্চা, এটার সাথে সৈকতদা অনেকদিন যুক্ত আছেন, এখনও সক্রিয় আছেন। তো সেই সক্রিয়তাটাকে আমরা আজকের আড্ডায় হয়তো গল্প এবং মানে বই এবং সিনেমা। কালকে একজন প্রশ্ন করছিলেন যে বই মানে আমরা আগে বই বলতে সিনেমাই বুঝতাম, গ্রামে আমরা যারা বই 90s কিডস মানে যেটা বলি মধ্যবিত্ত বেড়ে ওঠার মধ্যে শুক্রবারের বই মানে আসলে সিনেমা। তো আসলে সেটা না, আমরা মনে হয় বই এবং সিনেমা দুটোর খোঁজাখুঁজি করতে করতে যে আলাদা একটা জার্নি আছে, সেটার সূত্রে হয়তো অনেক রকম আলাদা আমরা যেতে পারবো। তো আমরা বেশি ফর্মালিটিস বাড়াবো না, সৈকতদাকে আড্ডায় স্বাগতম এবং তার গল্প শুরু করার জন্য অনুরোধ জানাই। আমার কথা যারা শুনছেন এবং পরে যারা শুনবেন, এবং বিশেষ করে এই ঢাকা শহরের বিশ্ববিখ্যাত জ্যাম, মানে এই জাস্ট 3 মাস আগে আমি একটু অপ্রসঙ্গ থেকে প্রসঙ্গের দিকে যাব। এই যে আমাদের কাজী আনোয়ার হোসেনের একটা সুবিখ্যাত সিরিজ মাসুদ রানা, সেও জ্যামের মধ্যে বসেছিল। তা আপনারা এই জ্যাম জয় করে শুক্রবার এইখানে আসছেন, সেই জন্যে আমি কৃতজ্ঞতা জানাই প্রথমে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি আজকে মূলত মানে যেটা আমি একটু আগে বলছিলাম যে আমার বেড়ে ওঠার সূত্রে যেসব বইপত্রের সাথে, যেসব লেখকদের সাথে আমার পরিচয় হয়েছে, যেসব সিনেমা দেখার সুযোগ আমার হয়েছে, সেই জিনিসগুলো যেটা হয়তো সেইভাবে অন্য অনেকের হয় নাই। তো সেটা বলতে গেলে আসলে আমার ছোটোবেলা দিয়ে শুরু করা দরকার, তাইলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমি হচ্ছে আমার বাবা মার একমাত্র ছেলে, এবং থাকে না কিছু এরকম যে একটা ছেলেকে বা একটা মানুষকে তার বাবা মা, ওই শাহরুখ খানের সিনেমা ওই যে সিমরান,
জিলে আমার অবস্থা হয়েছে সেইটা। হ্যাঁ, যে আমার বাবা আমাকে হচ্ছে একদম সর্বোচ্চ স্বাধীনতা দিছেন যে তুমি তোমার মতো করে থাকো, মানে এক ধরনের ঝুঁকি নিছেন বলা যায়, কারণ তার কোনো ছেলে নাই, আমার একটা ছোটো বোন আছে। তো ফলে যেটা হয়েছে অনেক ছোটোবেলা থেকেই আমি নানা ধরনের বইপত্র পড়তে 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 বড় হই, এবং আমাকে বই পড়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতার মধ্যে পড়তে হয়নি। তো ওই সময় ফুটপাতে যখন মানে 96 বা 97, তখন ফুটপাতে এই পত্রিকাটা পাই। এই যে এখন দুই বাংলা মানে আনন্দবাজার এবং আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যম, এইগুলো মিলে যে আসলে আমাদের বাংলাদেশের যে এবং ভারতের সাধারণ মানুষের মন যে এক ধরনের বিষাক্ত করে তুলতে চাইছে, বিশেষ করে 5 তারিখের পরে, সেই জায়গাটা যে আসলে কত ভুয়া একটা জায়গা, এবং সেটা যে তারা আসলে কখনো সফল হবে না, সাধারণ মানুষদের মধ্যে যে কখনো বিভেদ আসবে না, তার এক ধরনের প্রমাণ হচ্ছে যে এই 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 জায়গাগুলো সবসময় ছিল। যে উভয় বাংলার লেখকদের মুখপত্র, এখানে সবাই লিখতেন, লেখক সমাবেশ নাম। তো এই চেষ্টাটা শুধু আজকে না, ধরেন আপনারা অনেকেই জানেন যে আমাদের ইলিয়াসের সাথে মহাশ্বেতা দেবীর একটা খুব বিখ্যাত ইন্টারভিউ আছে, এবং সেই ইন্টারভিউটা পড়লেও বোঝা যায় যে আসলে আমাদের দুই বাংলার মধ্যে যে এক ধরনের সাজানো বিদ্বেষের মালা, সেটা আসলে পুরোপুরি সাজানো, সেটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো সামনে 27 ডিসেম্বর আমাদের মনীষ ঘটকের মৃত্যুবার্ষিকী। তো মনীষ ঘটকের কথা আপনারা অনেকেই জানেন, মহাশ্বেতা দেবীর বাবা, এবং তিনি একটা অসামান্য উপন্যাস লিখেছিলেন কনখল, মানে দেশভাগের পরের পরিস্থিতি নিয়ে। এবং তিনি হচ্ছেন মানে ঋত্বিক ঘটকদের সবচেয়ে বড় ভাই আর কি, মনীষ ঘটক। এবং মনীষ ঘটকের কবিতা পড়ে বিভিন্নজন তাকে চিঠি লিখছেন। যেমন পরিমল গোস্বামীর একটা চিঠি হচ্ছে এরকম, যে বলছেন, ব্রাদার তুমি বেঁচে আছো, এই পুরনো খবর কে শুনতে চায়? আমি মারা গিয়েছি, অন্য জগৎ থেকে লিখছি। এই কথাটা বলছেন পরিমল গোস্বামী, মানে তখনকার মানে খুবই মানে ব্যঙ্গচিত্রে লেখার জন্য খুবই বিখ্যাত ছিলেন। মানে তাদের মধ্যে যে এক ধরনের বন্ধুত্বের জায়গাটা ছিল ওই সময়। ইভেন শক্তি চট্টোপাধ্যায়ের মতন একজন বিদ্রোহী মানুষ মনীষ ঘটককে চিঠি লিখছেন। সেই চিঠির মধ্যে তিনি কি লিখছেন আসলে? তিনি লিখছেন, আপনাকে আমি সেদিনই সত্যি করে চিনেছি যেদিন আমার বদখত আচরণও আপনি গায়ে মাখেননি। টের পেয়েছি আপনার মন সাধারণ লেখক কবির মতন আশকাতুরে নয়। আপনি কবি হিসাবে কত বড় আপাতত তা আমার হিসেবের মধ্যে আনছি না। মানুষ হিসাবে আপনাকে আমি অনেক বড় বলে দেখছি। আপনাদের সময়টাই অনেক বড় ছিল, যে আমাদের অনেকেই বড় ছোট। এই ছোটত্বের জন্যে আমি আত্মনির্বাসিত, সুখীও। অনেক বকবক করে ফেললাম, বর্ষার দিন, মন ভারী জব্দ, তাই ক্ষমা করবেন, প্রণাম জানবেন। এই চিঠিটা পড়ার কারণ হচ্ছে ওই সময় লেখক কবিদের মধ্যে যে বৈরিতা, যে দ্বন্দ্ব, সেটা কিন্তু অনেক দিন পরে এসে আমরা আরেকটা বইয়ের মধ্যে পাই। যেমন আমাদের মধ্যে অনেক সময় ওই দেখবেন যে সাধারণত মোটিভেশনাল স্পিকাররা বা যারা দেশের খুব ভালো টালো চান, তারা অনেক সময় বলতে চান যে ইউরোপ মহাদেশে বা আমেরিকায় কবিরা আসলে খুব সভ্য ভব্য ভদ্র, আমরা হচ্ছে যে খুব কুটকচাল ইত্যাদি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে পোয়েট্রি পত্রিকার যে সম্পাদক হ্যারিয়েট মনরো, ওনার মানে সাথে পোয়েট্রি পত্রিকার কবিদের চিঠিপত্র নিয়ে একটা বই আছে, ডিয়ার এডিটর, 600টা চিঠির একটা বই। সেখানে টি.এস. এলিয়ট, এজরা পাউন্ডের মধ্যে আকচাকচি লাগছে বা এই ধরনের ঘটনাগুলি ঘটছে। পিডিএফ একটু খুঁজলে আপনারা পাবেন, মানে ডিয়ার এডিটর হ্যারিয়েট মনরো লিখে সার্চ দিলেই পাবেন বইটা। তো বিষয়টা হচ্ছে, মানে আমি যেই কারণে কথাটা বলছি, যে সব সময়ই এই ধরনের আকচাকচির মধ্যেও যারা বড় মানুষ, মানে মনীষ ঘটকের কথা আমি বিশেষ করে বলছি কেন, যে ধরেন ঘটনাচক্রে বা
পরিশ্রমের কারণে ঘটক পরিবারের শুধু ঋত্বিক ঘটকই হচ্ছে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে পরিচিত, সবচেয়ে সবাই চিনে থাকে। কিন্তু মনীষ ঘটকের যে লেখা, মানে দেশ পাবলিশিং আজকে থেকে বছর 20 আগে একটা 2 খণ্ডের রচনা সংকলন করেছিল, তার মেয়েই সেটা সম্পাদনা করেছিলেন সেই বইটা। তো সেইখানে যে কবিতা আছে, সেইখানে সেই কবিতা পড়ে প্রমথনাথ বিশির মতো মানুষ চিঠি লিখছেন যে তোমার এই কবিতা মানে আমরা তো আগে পড়িনি। কিন্তু এখন মুশকিলটা হচ্ছে কোথায়? মুশকিলটা হচ্ছে ধরেন যেমন সফার রচনাবলিতেও এই কথাটা আছে যে গণমাধ্যমগুলো আসলে যেই লেখাটা আমাদের জনপদের জন্য জরুরি, সেই লেখাটা আমাদের সামনে উপস্থিত না করে এমন লেখা উপস্থিত করে আমাদের সামনে, যেই উপস্থিতিটা আসলে আমাদের জন্য খুবই মানে দুঃখজনক, মানে যে সেটা আমাদের কোনো কাজে লাগে না। এই প্রসঙ্গে একটা ছোট গল্পের কথা বলতে পারি। আমি নিশ্চিত এখানে যারা বসে আছেন 80% গল্পটা পড়ছেন, তাও আমি গল্পটা বলার লোভ সামলাতে পারতেছি না, কারণ গল্পটা আমার খুবই প্রিয়। এটা হচ্ছে সবিমল মিশ্রের বুটজোয়া কাগজ একজন সম্ভাবনাময় লেখককে যেভাবে ব্যবহার করে। গল্পটা কি? গল্পটা হচ্ছে এমন যে একটা লিটল ম্যাগাজিনের লেখক, সে গল্প লেখে, ওই পত্রিকা 300 কপি ছাপে বা হয়তো 100 কপি বিক্রি হয়। লিটল ম্যাগাজিনের যে ধর্ম অনিয়মিতভাবে বেরোয়, তো সেই লিটল ম্যাগাজিনের লেখককে একটা খুব বড় পত্রিকার সম্পাদক এসে বললেন যে আপনার লেখা আমরা অবিকৃতভাবে ছাপবো, কোনো দাড়িগমা চেঞ্জ করব না, আপনি এখানে 300 জন পাচ্ছেন, ওখানে 3 লাখ মানুষ পাবেন, আপনার আদর্শ থেকে আপনাকে চ্যুত হতে হবে না, আপনি আমাদেরকে লেখা দেন। তিনি তো লোভে পড়ে গেলেন, তিনি ভাবলেন যে যদি আদর্শই কোনো কিছু না হয় তাহলে আমি যাই, অসুবিধা কী। উনি লেখা দিলেন, দিতে থাকলেন। ওদিকে তার বন্ধুরা আলাদা হতে থাকলো তার কাছ থেকে। একটা সময় গিয়ে উনি দেখলেন একদিন সকালবেলা একটা প্যারা তার লেখা থেকে বাদ দেওয়া হয়েছে। উনি খুব ক্ষিপ্ত হলেন যে কী ব্যাপার, আমার এই প্যারাটা বাদ গেল কেন? পরে দেখা গেল যে পুরা মানে চ্যাপ্টারটাই বাদ হয়ে গেছে। এবং এরকম করতে করতে একটা সময় যখন তিনি ওই অফিসে গেলেন, যাওয়ার পর বললেন যে আমার সাথে এরকম হচ্ছে কেন? তখন তাকে বলা হলো যে তোমার লেখা তো আসলে এখন আর পাঠকরা ওভাবে নিচ্ছে না, তুমি যে প্রতিবাদ করতে, এখন সেটা আমরা বিক্রি করতে পারতেছি না। তুমি এক কাজ করো, আমাদের পূজা সংখ্যায় একটু যৌনতা, একটু প্রেম, এটা দিয়ে একটা উপন্যাস লেখো, তাহলে তোমার এটা আমরা ছাপবো। এবং সুবিমল মিশ্র ফুটনোট দিচ্ছেন যে একজন লেখকের সকল কিছুই আছে, প্রতিভা আছে, পরিশ্রম আছে, কিন্তু সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যদি না থাকে, তাহলে কিন্তু তার এই লেখালেখির জায়গাটা একটা পুনরাবৃত্তের জায়গাতেই ঘুরতে থাকবে। এবং বা তিনি যদি কোনো রকম হিডেন এজেন্ডার জায়গা থেকে কাজ করেন বা কথা বলেন, বা তিনি যদি এমন হতে পারে যে কোনো একটা কথা বলার আগে ভাবছেন যে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা সংস্থা তার উপর ক্রুদ্ধ হবে, তিনি হয়তো কোনো একটা কিছু পেতে গিয়েও হারাবেন, এই ধরনের সিচুয়েশান যদি তৈরি হয়, মানে একজন লেখক যদি সেরকম না হয় যে যার হারাবার ভয় নেই, তাহলে সে আসলে আমাদের জনপদের জন্য, আমরা মোনাজাতুদ্দিনের মতো মানুষকে দেখছি, চারণ সাংবাদিক, তো মনীষ ঘটকও আসলে এরকমই একজন মানুষ ছিলেন। আরেকটা মানুষের কথা এখন বলবো, তিনি হচ্ছেন রতন ভট্টাচার্য। রতন ভট্টাচার্যের ব্যাপারটা হলো, তিনি মাঝখানে 40 বছর কোনো গল্প টল্প লেখেন নাই, একটা স্কুলে পড়াইতেন, পশ্চিমবঙ্গে থাকতেন। পরে অরণি বসু বলে এক ভদ্রলোক উলুখর নামে একটা পত্রিকায় ওনার কিছু গল্প একসাথ করে ছাপছে। এখন অবশ্য সব জায়গায় ওটা পাওয়া যায়, কিন্তু তখন পাওয়া যেত না। এবং তিনি খুবই ইন্টারেস্টিং 2টা উপন্যাসও লিখছেন, 2 ফোঁটা সমুদ্র, আর একটার নাম হচ্ছে স্বপ্নের পুরুষ ও জীবগাড়ি। এখন রতন ভট্টাচার্যের কথা আমি আলাদা করে কেন বললাম? রতন ভট্টাচার্যের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল। সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা হচ্ছে, মানে ধরেন ওই সময়ে কিছু লেখক ছিলেন 60-এর দশকে, 70-এর দশকে, ধরেন নকশাল আন্দোলন হচ্ছে বা আমাদের এদিকে মুক্তিযুদ্ধ হচ্ছে বা হওয়ার নানা রকম তোড়জোড় হচ্ছে, ওই সময় কিছু কিছু লেখককে দেখবেন যে তারা আসলে মারা গেলেও বড় পত্রিকা লিখবে না। কিন্তু রতন ভট্টাচার্যের মধ্যে এইরকম একটা জল অচল ভাব ছিল না। তার লেখা আনন্দবাজারের নানা সংখ্যায় বেরোয়েছে ইত্যাদি। কিন্তু তার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাটা হলো যে লেখার সময়
তিনি সবসময় তার কন্টেন্টের দিকে খেয়াল রাখতেন। তিনি এমন কোনো কন্টেন্ট লিখতেন না যেটা আসলে খুব তরল, যেটা আসলে কারো কোনো কাজে লাগে না। মানে ধরেন আপনি একটা ঈদসংখ্যার মধ্যে, মানে কোনো নাম করবো না আমি আজকে, ধরেন একটা ঈদসংখ্যার মধ্যে আপনি একটা প্রেমের উপন্যাস পড়লেন, পড়ার পরে একটু ভালো লাগলো, একটু আনন্দ হলো, শেষ। তারপর কি করবেন আপনি? তারপর সিঙ্গারা দোকানে চলে গেলে ঈদসংখ্যাটা। হ্যাঁ, তো এই রকম ছিলেন না তিনি। তারপর ধরেন আরেকজনের কথা যদি আমি বলি, মানে এই ভদ্রলোকের কথা ভাবতে গেলে আমার আসলে খুব দুঃখ লাগে। তিনি আমাদেরই দেশের এই একেবারে ঢাকা শহরেরই বাসিন্দা কায়েস আহমেদের কথা বলতে পারি। মানে কায়েস আহমেদকে কেন আমি দুর্লভ বলছি, যে দেখেন, মানে আমার যতদূর পড়াশোনা, যেহেতু এখন জিনিসটা খুবই মানে বার্নিং ইস্যু, ধরেন মেইন স্ট্রিম সাহিত্যিকদের মধ্যে মানে একমাত্র মানে কায়েস আহমেদকে আমি মেইন স্ট্রিম কেন বলতেছি, উনি তো ধরেন ইলিয়াস, মাহমুদুল হক প্রত্যেকের সাথে এক ধরনের বন্ধুত্বের জায়গা থেকে এক ধরনের যোগাযোগ ছিল, এবং ওনাকে আমার কখনোই মানে খুব ব্রাত্য বলে মনে হয় না আর কি। তো সেই জায়গা থেকে কায়েস আহমেদের ব্যাপারটা আমি কেন তুললাম, একমাত্র ওনার লেখার মধ্যে আছে যে বাংলাদেশ স্বাধীনের পরে প্রথম মন্দির হামলা হচ্ছে 1973-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে। এবং অন্য কোনো লেখক, মানে আমার জানা মতে, আপনারা যদি জানেন আমাকে জানাতে পারেন পরে কখনো কোনো সুযোগে, কারোর মধ্যে এটা নাই, সবাই চেপে গেছে জিনিসটা। যে কারণে এক ধরনের অদ্ভুত এক ধরনের ব্যাধি তৈরি হয়েছে, যে মানে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে তাদের ত্রাতা মনে করে। তো কায়েস আহমেদের মধ্যে এই ব্যাধিটা ছিল না। তিনি খুব, এবং আমার কাছে খুব অদ্ভুত লাগে যে তিনি মারা যাওয়ার মানে যখন তিনি আত্মহত্যা করলেন, আত্মহত্যা করার আগে উনি যে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সংকলনটা করছিলেন, সেই সংকলনটা যেটা ইউপিএল থেকে বেরিয়েছে পরে, আমাদের বাঙালি জাতি, মানে আমি শুধু জাতি বলতেছি, মানে আমরা বাংলাদেশের মানুষজন এতটা অকৃতজ্ঞ, মানে এতটা কি বলবো, মানে আরও দু চারটা খারাপ কথা বলতে পারলে ভালো লাগতো, লাইভ বলে বলতেছি না, সেটা বিশেষ ছাড়ে 20 টাকা দিয়ে বিক্রি করতে হচ্ছে ইউপিএলকে। সেটার ফার্স্ট এডিশন এখনও শেষ হয় নাই। 20 টাকা দিয়েও ওই জিনিস, যিনি আত্মহত্যা করার আগে পুরো জিনিসটা কমপ্লিট করে তারপর আত্মহত্যা করতে গেছেন, সেই জিনিসটার প্রথম সংস্করণ শেষ করার মতো পাঠক আমাদের মধ্যে নাই। কিন্তু আমরা ওই মানে সাদাত ব্রোকে দেখলে টাটা দিই। হ্যাঁ, যাই হোক, আরেকজনের কথা আমি বলতে চাই এখন, শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। এবং একটা ক্লু দিই, শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বইপত্র পাওয়া যায় না কোথাও, কিন্তু ফেসবুক গ্রুপ আছে একটা, মলাট নাম, ফেসবুক গ্রুপ মলাটে শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায় সংকলিত গল্প প্রথম খণ্ডটা পাওয়া যায়। এখন সেই বইটা কেন গুরুত্বপূর্ণ? সেই বইটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ কারণে, সেটা হচ্ছে তিনি হচ্ছেন একমাত্র লেখক, মানে আমি অনেক খুঁটায় টুটায় দেখছি, তিনি আনন্দবাজারে চাকরি করতেন, জীবিকার জন্য আনন্দবাজারে চাকরি করতেন। আমরা যে কেউ যে কোনো সংবাদপত্রে চাকরি করতে পারি, কিন্তু তিনি আনন্দবাজার কোনো দিন লেখেন নাই, মানে তার নিজের গল্প উপন্যাস কখনো আনন্দবাজারে লেখেন নাই। এইটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি এই জায়গা থেকে, যে ওই সময় লেখকদের মধ্যে যে একটা ব্যাপার ছিল, যে আপনি যদি প্রতিদিন আপনাকে একটা ডেডলাইনের মধ্যে, মানে সাহিত্যকে যদি কোট আনকোট একটা পণ্য করে তুলতে হয়, আপনাকে তো প্রতিদিন এক ধরনের জিনিস ডেলিভারি দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে জিনিসটা তো আর ওই জায়গায় থাকবে না। তো শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায় কখনোই কাজ করেন নাই। উনি কিছু গল্প লিখছিলেন, ওই গল্প সংকলনটা আপনারা ডাউনলোড করে পড়তে গেলে দেখবেন। এবং আমি এটা প্রকাশ্যে ডাউনলোড করতে বলার কারণ হলো, এখানে পাইরেসি অ্যাক্টের কোনো ক্ষতিবৃদ্ধি হবে না, কারণ বইটা এখন পাওয়া যায় না, ওইটা মলাটের ওখান থেকেই পাবেন আপনি। প্রায় প্রত্যেকটা গল্পের নামকরণ হচ্ছে রবীন্দ্রনাথের গান থেকে। এইটা আমাকে খুব টানছিল, যে একটা মানুষ রবীন্দ্রনাথের গানে কতদূর গ্রস্ত হয়ে থাকলে এইভাবে একজন মানুষের কাজ করতে, মানে একজন মানুষের মানে গল্পগুলো লিখতে পারেন। আচ্ছা, এবার আমি একটু রবীন্দ্র প্রসঙ্গে আসি। রবীন্দ্রনাথের কথা যখন উঠলই, আমার কাছে কিছুক্ষণ আগে যে বাঙালি জাতিরে আমি একটু মন্দ কথা বললাম, মন্দ কথা বলা আরেকটু উপলক্ষ হচ্ছে, এই জাস্ট 5 দিন আগে বাতিঘরে আমাদের চট্টগ্রাম শাখায় আমি একটা বই পাইছি,
নওয়াজ ভাই এখন মনে মনে হিংসা করবে আমাকে। সেই বইটা হচ্ছে পুলিন বিহারী সেনের জন্মশত স্মারক গ্রন্থ। এখন এই পুলিন বিহারী সেন হচ্ছেন রবীন্দ্রনাথের অনেক লেখার সংকলক, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখার সংকলক, এবং তার মতন করে বিশ্বভারতীতে যে গ্রন্থসূচি তিনি নির্মাণ করছেন সেইভাবে আসলে কেউ সেইটা নির্মাণ করতে পারে নাই। এবং ওই স্মারক গ্রন্থটা বেরিয়েছিল ওনার জন্মশতবর্ষের সময় 2008-এ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার কাছে, মানে আমার সংগ্রহে, এইটা তো কয়েকদিন আগে পেলাম, বাতিঘরের ছাড় থেকে একটা 1000 টাকা দামের বই, 700 পৃষ্ঠার বই, ভেতরে প্রচুর ছবি। বাঙালি তাও 1000 টাকা দিয়ে গুরুত্বপূর্ণ বই কিনবে না, যেখানে এই সূচিপত্রগুলো আছে, হ্যান্ডরাইটিংয়ের প্রতিলিপি আছে, এগুলো সে টাকা দিয়ে কিনবে না। সে সিনেপ্লেক্সে গিয়ে শাকিব খানের সিনেমা দেখবে। তো এখন মানুষের রুচি নিয়ে আমরা কোনো প্রশ্ন করতে পারি না, সে যা খুশি তা করুক। কিন্তু যখন একটা খুব গুরুত্বপূর্ণ বই ছাড়ের মধ্যে পড়ে থাকতে দেখি, তখন আমার কেন খুব জানি মন খারাপ হয়। যেমন একটু অপ্রাসঙ্গিক কথা বলি, যেমন একবার আমাদের চট্টগ্রামের সুনীল গঙ্গোপাধ্যায় আসছিলেন। চট্টগ্রামের কবি সমাজ একেবারে ভেঙে পড়ছে। সদ্দেহ সুনীলদার সামনের টেবিলে মোটামুটি মনে হয় 200-300 বই জমে গেছে। হ্যাঁ, তো এই বইগুলোর মানে উনি চাপা পড়ে গেছেন রীতিমতো। তো সদ্দেহ সুনীলদার যখন প্রোগ্রাম শেষ হলো, যে যার মতো যে যার বাড়িতে চলে গেল। পরের দিন আমাদের ওই কাজীর দেউরির মোড়ে একটা পুরনো বইয়ের ফুটপাত আছে বিশাল, সেখানে আমি এই সদ্দেহ সুনীলদার সব বই, আমি সবসময় বলি যে কেউ যদি আপনাকে শ্রদ্ধা করে সাবধানে থাকবেন, কারণ শ্রদ্ধা আর সাধ্য মাঝখানে কিন্তু একটা আকারের পার্থক্য খালি, মানে উভয়ত। মানে এই কারণে বিশেষ করে মানে আমি খুব আতঙ্কে থাকি। তো যা বলছিলাম, পুলিন বিহারী সেনের সম্পাদিত রবীন্দ্রায়ণ বলে 2 খণ্ডের একটা বই আমার কাছে আছে। একটু ভারী বই, নাহলে আমি এনে দেখাতাম। মানে একটা বই দেখতে কতটা সুন্দর হতে পারে। সেখানে রবীন্দ্রনাথের পেইন্টিং আছে, তারপরে বিভিন্ন জনের হাতের লেখার নমুনা আছে। এই যে আমি বারবার হাতের লেখা বলি, আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার যদি টাকা পয়সা থাকতো, আমি ধরেন বাংলাদেশের যত কবি লেখক আছেন প্রত্যেককে বলতাম যে বাবারা তোমরা এক পৃষ্ঠা লেখো হাতে, এগুলাকে স্ক্যান করে কোনো একটা আর্কাইভ করতাম। কারণ আজকে থেকে 10 বছর পরে আপনি চাইলে এখন জীবনানন্দের হাতের লেখা দেখতে পারতেছেন, রবীন্দ্রনাথের দেখতে পারতেছেন, এই মাইকেল মধুসূদনের দেখতে পারতেছেন, কিন্তু এই স্যারের কি দেখতে পারতেছেন? বা আমার কি দেখতে পারতেছেন না। মানে যাদের পরে আমাদের নাম নিলাম, সেটা হয়তো একটু ধৃষ্টতা হইল, কিন্তু এটা আমি মনে করি যে এই লেখার বিষয়টা খুব জরুরি। যে মুদ্রণ প্রযুক্তির সময়েও আমাদের যে হাতের লেখার রবীন্দ্রায়ণের মধ্যে এই ব্যাপারটা আছে। আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং জিনিস হয়েছিল রবীন্দ্র জন্মশতবর্ষের সময়, সূর্যাবর্ত বলে একটা পত্রিকা বেরিয়েছিল। সূর্যাবর্ত রবীন্দ্র জন্মশতবর্ষ উপলক্ষে যে বেরিয়েছিল, সেইখানে পূর্ণেন্দু শেখর পত্রী বলে একজনের একটা লেখা আছে। মানে পূর্ণেন্দু পত্রী যে পরে মাঝখানে শেখর শব্দটা ফেলে দিয়েছিলেন, মানে তরুণ বয়সের সেই নামটা, সেইটা আমি প্রথম জানছিলাম ওই বইটা থেকে। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি একটু বোর হয়ে যাচ্ছেন বুঝতে পারতেছি। এইটা হচ্ছে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার একটা কভার। এখন এইটা বিশেষ করে আমি কেন দেখাচ্ছি, এইটা বিশেষ করে দেখানোর পিছনে একটা কারণ আছে। আপনারা আবার ভাইবেন না যে আমি আমার কপিটা থেকে ছিঁড়ে নিয়ে আসছি, ওইটা ওইভাবেই ছিল। যেহেতু এটা দেখেন, এবং এইখানে আরেকটা জিনিস আমি দেখাই, পেছনের যে কভারটা, এই যে মেয়েটা চুল বাঁধতেছে, দেখেন এই জিনিসটার মধ্যে কি অদ্ভুত একটা রুচির ছোঁয়া। এটা একটা রুচির ছোঁয়া। মানে ধরেন আমাদের বাবাদের আমলে আমরা বলি না যে বাবাদের আমল উত্তম কুমার সুচিত্রা সেনের আমলে মানে দৃষ্টি বিনিময়ে প্রেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে কি আসলো? এরপর আসলো ফুলেদের টোকাটুকি, ফুলেরা একটু টোকাটুকি করছে বাতাসে। এরপর কি হলো? এরপর হচ্ছে পরম প্রকাশ্য হয়ে গেল সব কিছু।
অনেক খেলো হয়ে গেল, সেটার মধ্যে আর কোনো গহন গোপনীয়তা রইল না। আচ্ছা, এইটা আমি কেন দেখাইলাম বিশেষ করে এটা একটু বলি। কবিতা পত্রিকাতে শঙ্খ ঘোষ সারা জীবনে একটা কবিতা লিখছিলেন, বুদ্ধদেব বসু কবিতাটার 2টা শব্দ চেঞ্জ করছিলেন। এর আগে সারা জীবন শঙ্খ ঘোষ কবিতা পত্রিকায় কোনো কবিতা লেখেন নাই। এবং মজার বিষয় হচ্ছে এই যে আমরা এখন বাংলাদেশে, মানে আমি এখন বাংলাদেশ বলতে কিন্তু সবসময় আমি 71 থেকে 2024 পর্যন্ত বলতেছি, মানে মাঝখানে 5ই আগস্টের আগে পরে ওইগুলো আমি রেফার করতেছি না। বাংলাদেশে আপনি সবসময় দেখবেন যে কোনো রেজিমে শামসুর রহমানের সাথে আল মাহমুদের এক ধরনের অলিক বৈরিতা দেখানো হয়। আমরা কিন্তু সবসময় দেখছি যে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে সবসময় শামসুর রহমান এবং আল মাহমুদের কবিতা পাশাপাশি ছাপা হতো। কবিতা পত্রিকার এইটা সহ প্রায় 6-7টা সংখ্যা আমার কাছে আছে, পুরনো এই সংখ্যাগুলো। প্রত্যেকটা সংখ্যা কিন্তু আল মাহমুদ এবং শামসুর রহমানের কবিতা পাশাপাশি। তাইলে বাংলা কবিতার ওয়ান অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট মানুষ বুদ্ধদেব বসুর কোনো ঝামেলা হইল না 2টা মানুষকে পাশাপাশি বসাইতে, আল মাহমুদ এবং শামসুর রহমানকে। আমাদের খুব ঝামেলা হয়ে গেল, মানে দুনিয়ার সকল রকম সুযোগ সুবিধা গ্রহণ করে এই মানে করেও শামসুর রহমানকে কেউ দলীয় কবি বলল না, আল মাহমুদকে বলল। অথচ কিছুদিন আগে মহিউদ্দিন আহমেদ সাহেব যে পত্রিকাটা সম্পাদনা করলেন, সম্ভবত গণশক্তি না, এই যে প্রথমা থেকে বেরোলো মুক্তিযুদ্ধের সময় যে পত্রিকাটা বেরোতো, সেই পত্রিকাতে আল মাহমুদের যে লেখাগুলো ছিল সেই রকম লেখা তো আসলে শামসুর রহমান লিখতে পারেননি। এবং আমি একটা বিপজ্জনক কথা বলি আজকে এখানে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শামসুর রহমানের কবিতা, কিছু কবিতা খুবই ভালো, কিন্তু শামসুর রহমানের গদ্যের হাত খুবই খারাপ। শামসুর রহমানের গদ্য আমার কোনো কালেই ভালো লাগতো না। বরং এটার পাশাপাশি যদি আল মাহমুদের জলবেশ্যা বা পানকড়ি রক্ত আমরা কেউ পড়ি, বা ওনার এই যে মানে ওনার যে আত্মজীবনী আছে সেইগুলা যদি আমরা পড়ি, 2টা আত্মজীবনী আছে, আমি নাম বলতেছি না এখন, আপনারা জানেন নাম কি, তো সেইগুলো পড়লে বোঝা যায় যে একজন মানুষের গদ্যটা আসলে কতটা মানে জরুরি হয় আর কি। আচ্ছা, তো রবীন্দ্রায়নের কথা আরেকটা একটু বলি। রবীন্দ্রায়নের প্রথম খণ্ড শুরু হয়েছে আসলে অতুল চন্দ্র গুপ্তের একটা লেখা দিয়ে। আচ্ছা, এবার অতুল চন্দ্র গুপ্তের একটা বই আপনারা কিন্তু PDF পাবেন, বইটা খুবই মজার বই, ছোট্ট একটা বই। নদী পথে লিখে সার্চ দিবেন যে একটা লোক নদীতে করে যাচ্ছে, মানে প্রবাহমান স্রোতের মধ্য দিয়ে সে নৌকার করে যাচ্ছে, সেই বইটার মানে সেটার বিবরণ, মানে এ ধরনের ভ্রমণ কাহিনীর মতো। আমি কিছুদিন আগে একটা পুরনো অনলাইন বুক শপ থেকে, আমি নামটাও বলে দিই, তাতে হয়তো যারা আগ্রহী আছেন তারা কিছু পুরনো বই পেয়েও যেতে পারেন। লাইট হাউস বুক শপ বলে একটা বই, মানে অনলাইন বুক শপ একটা পেজ আছে, সেখানে আমি প্রমথ চৌধুরীর আত্মকথার প্রথম সংস্করণ পাইছিলাম, যেটা 1353 সালের জ্যৈষ্ঠ মাসে বেরিয়েছিল, তার মানে আজকে থেকে প্রায় 79 বছর আগে। তখন প্রমথ চৌধুরী বেঁচে ছিলেন। সেই আত্মকথার মধ্যে ভূমিকাটা লিখছিলেন এই অতুল চন্দ্রগুপ্ত, এবং তিনি লিখছিলেন যে প্রমথ চৌধুরীর মতো মানুষ না হলে মানে এই ধরনের মানে সাহিত্যকর্মে আমি আসলে আসতাম না, সাহিত্য লিখতে আমি আসতাম না। কিন্তু এই কথার মধ্যে যে একটা অপূর্ব বিনয় দেখবেন আপনারা, বিনয়টা আসলে কি সেইটা একটু বলি। নদীপথে যখন আপনারা পড়বেন, বা অতুল চন্দ্রগুপ্তের অন্য লেখাগুলা, ওই যে মলার যেটা বললাম সেখানে অনেক লেখাই পাবেন, তো পড়লে আপনারা দেখবেন যে একজন মানুষের গদ্য এত ভালো, মানে আমাদের পূর্বপুরুষদের গদ্য, মানে আমি মাঝে মাঝে ভাবি যে একটা মানুষকে কিভাবে ডিফাইন করব আমরা, একজন লেখককে তার গদ্য ভাষা দিয়ে তো আমরা ডিফাইন করব, কিভাবে তিনি একটা জিনিস উপস্থাপন করছেন। আমরা তো সব ধরেন একটা, এই যে বলা হয় যে প্রত্যেকটা গল্পই তো বলা হয়ে গেছে, তো সেই জায়গা থেকে এই মানে উপস্থাপনের জায়গা থেকে যে অতুল চন্দ্রগুপ্তের যে নদীপথে, সেইটা পড়ার পরে যখন আপনি প্রমথ চৌধুরীর আত্মকথার ওই শুরুটা পড়বেন, মানে অতুল চন্দ্রগুপ্তের অংশটা পড়বেন, মানে ভূমিকা, তখন আপনার কাছে মনে হবে যে তখন এটা বিনয় ছিল। এবং প্রমথ চৌধুরীর আত্মকথার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এইটা পরে অবশ্য মন ফকিরা যে কলকাতার যে প্রকাশনা ওরা বের করছিল ওই বইটা, ওইটাও এখন আউট অফ প্রিন্ট। আমি এখন কারো সাথে একটু কথা বলার চেষ্টা করছি যে প্রমথ চৌধুরীর আত্মকথাটা নতুন করে আবার বের করা যায় কি না, যেহেতু আমার কাছে প্রথম এডিশনটাই আছে।
ওখানে দুইটা ঘটনা আছে খুব ইন্টারেস্টিং। একটা ঘটনা হচ্ছে প্রমথ চৌধুরী গড়ের মাঠে শুয়ে আছেন, বন্ধুরা নিয়ে বাতাস খাচ্ছেন, খুবই মজার। তো তার বন্ধু বলতেছে, দেখো ঠাকুর বাড়িতে একটা মেয়ে আসছে, চলো আমরা গিয়ে একটু দেখে আসি। তো প্রমথ চৌধুরী বলছে, পরের বাড়ির খুকি দেখার কোনো স্বাদ আমার নেই। হ্যাঁ, তো ওখানে প্রমথ চৌধুরী আবার লিখছেন যে সেই খুকিটির নাম ইন্দিরা দেবী চৌধুরানী, তাহাকেই পরে আমি বিবাহ করি। হ্যাঁ, এবং এই জায়গাটা পড়ে যেমন মনের মধ্যে একটা অদ্ভুত নির্মল আনন্দ হয়। আনন্দবাজারের একটা মানে আনন্দ পাবলিশার্সের একটা আউট অফ প্রিন্ট বই আছে, প্রমথ চৌধুরী ইন্দিরা দেবী পত্রাবলী। এই বইটা এখন পাওয়া যায় না। এই বইটা মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, তাদের কিন্তু বই আদান প্রদানের মধ্যে আজকালকার ভাষায় আমরা যেটাকে বলি সেপিও সেক্সুয়াল প্রেম, হ্যাঁ, বই আদান প্রদানের মধ্যে দিয়ে তাদের মধ্যে এক ধরনের পরিচয় ঘটছিল। এবং দুজনেই যেহেতু ফরাসি চর্চা করতেন, প্রত্যেকটা চিঠি পড়লে মনে হবে কি মানে সর্ট অফ, উদাহরণটা স্থূল হবে কিনা জানি না, মানে সর্ট অফ দুইটা মানুষ মানে এটা গানের সঙ্গত করতেছে বা এটা ব্যাডমিন্টন খেলতেছে, মানে খুব মানে এও চিঠিটা লিখতেছে খুব অসাধারণ, এও উত্তরটা দিচ্ছে খুব অসাধারণ, মানে কেউই কারো কাছ থেকে ছোটো না। হ্যাঁ, মানে আমাদের পরের প্রজন্মে দেখা যায় যে চিঠিপত্রের সংগ্রহটা, উত্তর প্রতি উত্তর এগুলো পড়লে দেখা যায় যে দুইজনের মধ্যে কোনো একটার আসলে মাথায় গিলু নাই। মানে একজন খুবই মেরিটোরিয়াস, খুবই মানে বুদ্ধিমান, আর একজন হচ্ছে ভাইয়া ভালো আছে এইটুকু, মানে এরকম। কিন্তু ওদের মধ্যে যে একটা মানে ডিবেট, একটা যে কনসেপচুয়াল বিভিন্ন বই নিয়ে আলোচনা, ওই বইটা পড়ে আমি খুব আনন্দ পাইছিলাম। তবে প্রমথ চৌধুরীর মধ্যে আসলে ওই সময়ের মানুষদের মধ্যে আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগে, যে ধরুন আমরাও তো ছোটোবেলায় যখন টারজান এগুলো পড়তাম, রেসিজম কী জিনিস জানতাম না, মানে বা শ্বেতাঙ্গরা কীভাবে আমাদেরকে কি করতেছে এগুলো তো কিছু জানতাম না। আমরা ছোটোবেলায় মনে আনন্দ পড়তাম, একটা লোক গাছের মধ্যে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, পশু পাখিদের সাথে বন্ধুত্ব। প্রমথ চৌধুরীর বইতে মানে প্রচুর রেসিস্ট মন্তব্য আছে। ধরেন একটু মোটা মানুষ বা কালো মানুষ বা একটু শর্ট মানুষ তাদের সম্পর্কে। তবে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে একদম শেষে। সেটা কি? সেটা হচ্ছে উনি শ্রীলঙ্কার একটা শহরে গেছেন, সেই শহরে বৌদ্ধ মন্দির দেখে বেরিয়েছেন, তার খুব মন ভালো হয়ে গেছে সেটা দেখে। দেখার পরে একটু সামনের দিকে গিয়ে দেখছেন যে একটা দোকানে মানে গরুর ঠ্যাং ঝুলছে, বিক্রি করতেছে আর কি। তো উনি ওখানে লিখতেছেন, এই দৃশ্য দেখিয়া মনে হইল রাবণের রাক্ষসপুরীতে আসিয়াছে। আশ্চর্যকারবার, মানুষ গরুর মাংস বিক্রি করবে না? মানে প্রমথ চৌধুরী আসছে বললে কি সে দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে? মানে এই যে ব্যাপারগুলি, যে তারা সবসময় মানে প্রগতিশীল হয়ে ওঠার চেষ্টা করছে নানাভাবে, কিন্তু কোথাও কোথাও গিয়ে তাদের সংস্কার বা তাদের নানা রকমের এই জিনিসগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। মানে বিশেষ করে কেউ যদি আত্মকথা আবার নতুন করে বের হয়, শেষের ওই অংশটা পড়েন, মানে পুরো বই পড়তে পড়তে আপনার মনটা এত প্রসন্নতায় ভরে উঠবে, একদম শেষে এসে কিন্তু মানে খুব মানে এক ধরনের বিতৃষ্ণা জাগে আর কি। হোয়াই ভাই, তুমি একটা সবুজ পত্রের সম্পাদক, তুমি তোমার গদ্য মানে রবীন্দ্রনাথের গদ্য পড়ে সবাই প্রভাবিত হয়, রবীন্দ্রনাথ নিজেও তোমার গদ্যের প্রশংসা করতেছে, আর তুমি এখানে এসে গরুর ঠ্যাং দেখে তোমার রাবণের রাক্ষসপুরী মনে হচ্ছে। মানে এটা তো ফেয়ার না ভাই। মানে এটা আমি উনি বেঁচে থাকলে হয়তো তাকে বলতাম। আচ্ছা, আমি এইবার একটু যেহেতু প্রচুর বইয়ের কথা বলা হচ্ছে, একটু সিনেমার কথা বলি, কারণ মানে হয়তো আমি বোর করতেছি সবাইকে, এবং হয়তো সবাই মানে ভদ্রতা সূচকভাবে বসে আছেন, কিন্তু আমার আসলে এগুলো বলতে খুব মানে মানে মজা লাগতেছে। সিনেমার ক্ষেত্রে যে ব্যাপারটা, আমি যেহেতু ছোটোবেলায় ওই যে বললাম যে ঈশ্বরের ছেড়ে দেওয়া জিনিস, এরকম জীবনে প্রথম আমি বাংলা সিনেমা দেখি ক্লাস 4-এ, হ্যাঁ, এবং যাই হোক সেটা অন্য জিনিস। কিন্তু প্রথম যখন বারিন সাহার কথা আমি শুনলাম, বারিন সাহার সেই বিখ্যাত 13 নদীর পারে একটাই সিনেমা বানাইছেন উনি, 2টা ডকুমেন্টারি বানাইছিলেন, ওগুলার কোনো হদিশ নাই। 13 নদীর পারে ছবিটা পুনে ফিল্ম ইনস্টিটিউটে একটা কপি আছে। কিছুদিন আগে কলকাতায় এটা প্রদর্শনী হয়েছিল,
এবং আমার এক বন্ধুর মাধ্যমে আমি একটা মানে লিঙ্ক পাইছিলাম ওই ছবিটা দেখার, এবং মানে সে আমাকে কীভাবে দিছে আমি জানি না। আমি মানে আমার যেহেতু ধরেন মনের মধ্যে দুষ্ট বুদ্ধি, আমি বন্ধুদের বিতরণ করার জন্য ছবিটা ডাউনলোড করার বহু চেষ্টা করেছিলাম, কিন্তু সে এমনভাবে আমাকে দিয়েছে ওটা আমি কিছুই করতে পারি নাই। তো কিন্তু ছবিটা আমি দেখছি, দেখার পর আমার যেটা মনে হলো, এই যে আমরা সত্যজিতের পথের পাঁচালী নিয়ে এত কথা বলি, বারিন সাহার কিন্তু এই জিনিসটা মানে তার জোটাটা খুব দরকার ছিল। কেন বলতেছি কথাটা? বারিন সাহা হচ্ছেন সেই মানুষ যিনি মানে ফ্রান্স এবং মানে ইটালি দুই জায়গা থেকেই সিনেমা নিয়ে ব্যাপক পড়াশোনা করে আসছিলেন, এবং তিনি ফেলিনির টিমেও ছিলেন কিছুদিন, ফেদেরিকো ফেলিনির টিমেও ছিলেন কিছুদিন। মানে একজন বাঙালি পুরুষ, বাঙালি একজন মানুষ, তিনি ইটালিতে মানে এবং এমনকি প্যারিসে ওনার সাথে পিকাসোর দেখা হয়েছিল। এবং এই ঘটনাগুলোর একটা দুর্দান্ত বর্ণনা পাবেন হচ্ছে আপনারা এইবার যে পূজার সময় শারদ যে দেবভাষা বেরোছে সেইখানে একটা দীর্ঘ লেখা পাবেন যে বারিন শাহ আসলে কী ছিলেন। পরে যখন এই সিনেমা বানানোর পরে উনি দেখলেন যে আসলে সেই অর্থে কোনো মানে কুলকিনারা করতে পারতেছেন না, তো উনি তখন হচ্ছে যে গ্রামে চলে গেলেন এবং বাচ্চাদেরকে পড়ানোর জন্য চলে গেলেন। সেখানে উনি রেগুলার বাচ্চাদেরকে পড়াইতেন এবং এই 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 জিনিসগুলি করতেন। এবং আরেকটা মানুষের কথা আমি বলি, উনি আরেকটা খুব ইন্টারেস্টিং মানুষ, তিনি হচ্ছেন নৃপেন গাঙ্গুলি, মানে নৃপেন গঙ্গোপাধ্যায়। এখন এই নৃপেন গঙ্গোপাধ্যায় কে? নৃপেন গঙ্গোপাধ্যায় হচ্ছেন, আচ্ছা আপনারা একটু ভাবেন, আমি একটু জল খাই। চা চাইলে চা দিয়ে না, চা এখন খাবো না। নৃপেন গঙ্গোপাধ্যায় এটা খুব বিখ্যাত এবং খুবই ভালো একটা উপন্যাস আছে, ওইটার নাম হচ্ছে, আমি জানি যে আপনাদের এখানে অনেকে পড়ছেন বইটা, এবং এটা বিশেষ করে কিশোর বয়সীদের, আমরা যখন কিশোর ছিলাম তখন আমাদের খুব প্রিয় ছিল, ভোম্বল সর্দার, ওই খগেন্দ্রনাথ মিত্র 4 খণ্ডে বেরিয়েছিল। তো ওই ভোম্বল সর্দারের কিছু অংশ নিয়ে এই নৃপেন গঙ্গোপাধ্যায় নামক ভদ্রলোক, যার জীবন শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের সিনেমা অ্যাসিস্ট করে, তিনি একটা সিনেমা বানাইছিলেন একই নাম দিয়ে, ভোম্বল সর্দার। জিনিসটা ছবিটা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশনের মানে মানে মূল বিভাগে কম্পিটিশনও করছিল ছবিটা, এবং 1983 সালে ছবিটা বেস্ট চিলড্রেন ফিল্ম হিসাবে অ্যাওয়ার্ড পাইছিল। এই নৃপেন গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে মারা গেছেন 94 বছর বয়সে। একটা ছোট্ট দোকানের কথা ভাবেন, প্যারাডাইস ক্যাফে, সেখানে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, নৃপেন গঙ্গোপাধ্যায়, কমল কুমার মজুমদার, এরা সব বসে আড্ডা দিচ্ছে। ঋত্বিক ঘটক, মৃণাল সেনে ওই যে সস্তা বিড়ির বাকি করে ফেলতেছে 2000 টাকা তখনকার দিনে। মানে এই যে একটা তাদের যে একটা বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বের মধ্যে দেখা গেল যে সত্যজিৎ রায়, রায় পরিবারের সন্তান, রবীন্দ্রনাথের সাথে বিশাল একটা ফলে এদের মধ্যে সবচেয়ে বেশি করে আমরা চিনে উঠলাম আসলে কিন্তু সত্যজিৎ রায়কে। ঋত্বিক ঘটকের ক্ষেত্রে কি হলো জিনিসটা? ঋত্বিক ঘটকের ক্ষেত্রে যেটা হলো, যেমন সত্যজিৎ জন্মশতবর্ষের মধ্যে কি হয়েছিল, ওনার বেশ অনেকগুলো ছবি রিমাস্টার্ড করা হয়েছে। সোনার কাল্লা রিমাস্টার্ড দেখলে তো আপনার মনে হবে যে আরে এত ঝকঝকে ছবি কোথা থেকে আসলো। মানে আমার দেখার সৌভাগ্য হয়েছিল যে সেই যে ট্রেনের যে যাওয়াটা, মানে ফেলুদা যে ট্রেনে করে যাচ্ছে, আকাশ টাকাশগুলো, আমাদের যে প্রিন্ট আমরা ছোটোবেলায় দেখছিলাম একটু ঝাপসা, রিমাস্টার্ড হওয়ার পরে মনে হবে যে ওই যে আমরা ছোটোবেলায় ফিলিপসের বিজ্ঞাপন দেখতাম, মানে কী বাত্তি লাগাইছো, রিমাস্টার্ড সিনেমা দেখলে ওই রকম একটা অনুভব তৈরি হবে আমাদের মধ্যে। কিন্তু ঋত্বিক ঘটকের ক্ষেত্রে পরিস্থিতিটা কি? ঋত্বিক ঘটকের 3টা সিনেমার ক্যান নাই। ঋতবান ঘটক সরকারের কাছ থেকে, মানে ওনার ছেলে একটা ফ্ল্যাট পাইছিল, বারান্দায় ছিল, সেগুলো জলে রোদে নষ্ট। মানে কেউ যদি চায় যে অরিজিনাল নেগেটিভ থেকে জিনিসটা ঠিক করবে, সেই রকম কোনো উপায় কিন্তু নাই। এবং আরেকটা যেটা দুঃখজনক, মৃণাল সেনের এবং সত্যজিৎ রায়ের অনেকগুলো ছবি আস্তে আস্তে রিমাস্টার্ড হচ্ছে। ঋত্বিক ঘটকের ক্ষেত্রে আমরা জানি শুধু 3টা ছবির কথা, বাকি 5টা ছবির অরিজিনাল প্রিন্টের কোনো খবর নেই, মানে নাই।
এই প্রসঙ্গে আমরা আরেকজন পরিচালকের কথা বলতে পারি, তারপর আবার এদের প্রসঙ্গে আসব। এই যে ঋতুপর্ণ ঘোষ, ঋতুপর্ণ ঘোষের বলেন তো একটা ছবি উনি বানাইছিলেন কিন্তু কোনো হদিশ নাই কোথাও। সিনেমাটার নাম কি? হ্যাঁ, গুড, ফার্স্ট বয়। এই সানগ্লাস ছবিটা কেমন এইটা জানার আমার, কি ঘটনা এটা জানার আমার বহুদিনের আগ্রহ ছিল। পরে সংবাদ প্রতিদিনের একটা পূজা সংখ্যায় ঋতুপর্ণ ঘোষ একই নামের একটা ছোট্ট উপন্যাসের মতন লেখা লিখছিল, মানে স্ক্রিপ্টের মতো করে লিখছিল। সেইখানে আমি প্রথম গিয়ে পড়ছিলাম যে সানগ্লাসটা পরলে একজন মানুষ আরেকজন মানুষকে পুরোপুরি চিনে উঠতে পারে, এবং এইটার উপর বেস করেই সিনেমাটা বানানো। পরে প্রযোজক হচ্ছে ওইটা বাক্সবন্দি করে উনি ওনার মতো করে রেখে দিছে। এটা আর কারো দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু উনি এটা লেখার কারণে আমাদের পক্ষে অ্যাটলিস্ট এইটুকু বোঝা সম্ভব হয়েছে যে ওটা আসলে কেমন ছিল, এটা আসলে এরকম ছিল, এটা বোঝা সম্ভব হয়েছে। আচ্ছা, আমি আবার আগের প্রসঙ্গে আসি। আচ্ছা, সত্যজিৎ রায় ধরেন মৃণাল সেনের সাথে এক ধরনের মানে ঝগড়াঝাটি হয়েছিল মাঝখানে, এটা সবাই জানে যে মৃণাল সেনের আকাশ কুসুম ছবিকে সত্যজিৎ রায় বলছিলেন যে এ ক্রো ফিল্ম। হ্যাঁ, আমরা যেমন একজন বিশিষ্ট ফটোজেনিক এমপিকে মানে এরকম করে বলতাম, মানে এই ধরনের আর কি। যাই হোক, না তাকে মাঝে মাঝে খুব মিস করি আসলে, এই 200-300 ছবি, 400-500 ছবি একসাথে। তো যাই হোক, প্রিয় মানুষদেরকে তো আমরা মিস করি আসলে। তারপর উনি আমার দেশি ভাই, তো আমি তো নোয়াখালীতে জন্মাইছি। যাই হোক, তো কিন্তু মানে মূল ঝামেলাটা যেটা, সেটা হচ্ছে সত্যজিৎ রায় জীবনে অন্তত একটা সিনেমা প্রভাবিত ছবি। এটা আমি কলকাতায় আমার এক বন্ধুকে বলছিলাম, সে আমাকে মোটামুটি মানে উদ্ধার করতে বাকি রাখে না আর কি কিছু। আপনারা ইউটিউবে গিয়ে আজকে রাতের বেলা বা হয়তো অনেকের দেখা নাইট ট্রেন বলে একটা ছবি আছে, নাইট ট্রেন বলে একটা ছবি আছে। ওইটা হচ্ছে একজন পুলিশ নির্মাতার ছবি, জার্জি কোয়ালেরোউইচ এরকম একটা নাম। মানে এই নাইট ট্রেন দিলে আসবেন, এই নাইট ট্রেন 1959 এরকম দিলেই ছবিটা চলে আসবে, দেখবেন। সত্যজিৎ রায়ের যে নায়ক, যেটা 1965-এ বেরিয়েছিল, সেই ছবিটার মানে সিকোয়েন্স, এই যে ট্রেনের বগির মধ্যে উত্তম কুমারের সানগ্লাস পরা যে লুক, দরজার সামনে দাঁড়ায় থাকা, হ্যাঁ, মানে বা শর্মিলা ঠাকুরের যেভাবে আসা বা বসা, ওই ছবিটা দেখেন, তারপরে মানে বুঝতে পারবেন যে অন্তত একটা ক্ষেত্রে মানে উনি বিপুলভাবে প্রভাবিত হয়েছেন। তবে কলকাতার বন্ধুরা আমাকে বলছিল যে আচ্ছা সৈকত, এমনও তো হইতে পারে যে নায়কও পুরাটা ট্রেনের মধ্যে, এইটাও পুরাটা ট্রেনের মধ্যে, সেই জন্য হয়তো এরকম মনে হচ্ছে তোমার। আমি তুমি সিকোয়েন্সগুলো মিলাই দেখো শুধু। মানে বিষয়টা হচ্ছে, আমি তো নায়ক তো আমাদের মানে ধরেন মোটামুটি একটু সিনেমা টিনেমা দেখে, এরকম ছেলেপিলেরা তো নায়কটা জীবনে কম নইলেও 4-5 বার দেখছে। ফলে আমি যখন প্রথমবার পুলিশ সিনেমা নিয়ে একটু টুকটাক কাজ করতে গেছিলাম, তখন আমি দেখি যে এই নাইট ট্রেনটা যখন দেখছি, আমার তখন মাথার মধ্যে মানে এটা কখন বানানো, 59-এ বানানো, এটা বানানো কখন 65-এ, তাহলে এটা কিভাবে কি হলো। মানে এটা যদি কোনোভাবে মানে আপনারা ইউটিউবে এটা খুবই অ্যাভেলেবেল, ভালো প্রিন্ট, দেখলে এটা বুঝতে পারবেন। এবং পাশাপাশি আরেকটা ছবির কথা আমি বলি, ধরেন এই যে পারমাণবিক বিপর্যয় নিয়ে এই যে কিছুদিন আগে হেলাল হাফিজ চলে গেলেন, আমি ওই যে টিভিএসে আর রোববার ডিজিটালে 2টা ছোট ছোট লেখা লিখছিলাম ওনার স্মরণে। সত্যি কথা বলতে গেলে একটা বয়সের পরে উচ্চকিত কবিতা আমার ভালো লাগে না। মানে আমার মনে হয় যে এটাও একটু বিপজ্জনক কথা। আমার মনে হয় যে বাংলাদেশের আবৃত্তিকাররা কবিতার যে গহনতার ব্যাপার আছে এটা নষ্ট করে দিছে। মানে মানে স্বাধীনতা তুমি এই, স্বাধীনতা তুমি সেই, এটা চিৎকার করে করে না বললে কি স্বাধীনতাটা আমার থাকতেছে না? চিৎকার করে করে না বললেও তো থাকে, মনে মনে বললেও স্বাধীনতা স্বাধীনতাই থাকে, চিৎকার করলেও থাকে, না করলেও থাকে। কিন্তু হেলাল হাফিজের ওই লেখাটা লিখতে গিয়ে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে উনি যখন অল্প বয়সেই লিখছিলেন যে এখন যৌবন যার, মানে যুদ্ধে যাবার এবং মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়। এইভাবে কখন একটা মানুষ যুদ্ধে যাবে এবং প্রতিবাদ মিছিলে যাবে, এই কথাটা বলে তিনি একটা গণবুদ্ধিজীবিতার দায় পালন করছিলেন তখন। কিন্তু শেষ দিকে সে আবার ওই যে কাঠ কবিতার মধ্যে ভালোবেসে নাম রেখেছি তনা,
মন না দিয়ে কি ছবল দিলে তুলে বিষের ফনা, এই ধরনের জিনিস আসলে ওনার সাথে যায় না। আমি হেলাল হাফিজের কথাটা এই জন্য তুললাম, ওনার একটা অসাধারণ ছোট্ট জিনিস আমার খুব মনে পড়ে, যে মানুষ বোঝো নিউট্রন বোমা বোঝো না, এই কথাটার জায়গা থেকেই আসছি। হ্যাঁ, উল্টা হ্যাঁ, কারেক্ট করার জন্য মানে থ্যাংক ইউ। আমি এখন উল্টা বলতেছিলাম আবার। যাই হোক, আই লিভ ইন ফিয়ার বলে একটা সিনেমা আছে আকিরা কুরোসাওয়ার। আই লিভ ইন ফিয়ার ছবিটার মানে আমি কেন হেলাল হাফিজের কথাটা তুললাম, ওই আই লিভ ইন ফিয়ার ছবিটার মধ্যে যেটা আছে যে পারমাণবিক যে বিপর্যয়, সেইটার ভয়ে তৃতীয় বিশ্বের কিছু মানুষজন আসলে সবসময় একজন আতঙ্কের মধ্যে থাকে। হ্যাঁ, যেমন ধরেন ভারতের মানে পোখরানে যখন একটা পারমাণবিক পরীক্ষা হইলো, তখনকার মানুষজন আসলে খুবই চিন্তিত হয়ে পড়ছিল, বা পাকিস্তানে, বা এই যে জিনিসগুলো, বা একটা সময় যে আমরা যে খুব হম্বিতম্বি করলাম যে আমরা বিশাল বিশাল স্যাটেলাইট পাঠাবো, এই করব সেই করব, এই যে সমরাস্ত্রের পিছনে যে খরচ এগুলা করা। তো আই লিভ ইন ফিয়ারের মধ্যে এই জিনিসগুলো আছে যে সবসময় আতঙ্কিত থাকা মানে মানুষজন। পাশাপাশি ওই ছবিটা 1955 সালের, ইউটিউবে আছে ওই ছবিটা। পাশাপাশি যদি আপনি ঋত্বিক ঘটকের ফিয়ার শর্ট ফিল্মটা দেখেন, আমি ওই নায়কের ক্ষেত্রেও ওই কথাটা বলছি না যে কেউ কারো কাছ থেকে হুবহু ইত্যাদি, আমি বলছি যে এই যে অনুপ্রেরণা, বা এই যে একজন বড় পরিচালক থেকে আরেকজন যে মানে এক ধরনের প্রাণ পান, প্রেরণা পান, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই জরুরি একটা জায়গা। বা আমি আরেকটা জিনিসের কথা বলি, ধরেন পৃথিবীর সবচেয়ে ভালো গ্রাম কি, ভালো গ্রাম কোনটা? পৃথিবীর সবচেয়ে ভালো গ্রাম, আমাদের প্রত্যেকের গ্রাম আসলে আলাদা আলাদা, মানে আমরা যেই গ্রামে জন্মাই সেটাই আমাদের কাছে ভালো গ্রাম মনে হয়। কিন্তু আমরা যারা ধরেন একটু সিনেমা বা একটু বইপত্র নিয়ে ঘাটাঘাটি করি, তাদের কাছে সবচেয়ে ভালো গ্রাম হচ্ছে টেলিগ্রাম। তো টেলিগ্রামের যে ব্যাপারটা, যেই কারণে আমি প্রসঙ্গটা তুলছি, এই যে দুষ্প্রাপ্য বই সিনেমার ক্ষেত্রে, বিশেষ করে সিনেমার কথা যেটা বলছি, টেলিগ্রামের মধ্যে মানে সিনেমা ড্রিমিং আর্কাইভ বলে একটা গ্রুপ আছে সেইখানে, এবং রেয়ার ফিল্মস বলে আরেকটা গ্রুপ আছে, সেই দুটো জায়গায় রেগুলার ফেস্টিভ্যাল চলে। মানে এখন মনে করেন পৃথিবীর যে পরিস্থিতি, সেখানে মানে একেবারে আয়োজন করে প্রজেক্টর দিয়ে চলচ্চিত্র ক্লাবের মানে যেরকম মানে সবাই বসে সিনেমা, এটা আসলে এক ধরনের ব্যয় সাপেক্ষ ব্যাপার। আবার সবাইকে এক জায়গায় করা, যেমন এই যে আপনারা আজকে আসছেন এইভাবে, মানে এইটাও তো আসলে খুবই সময় সাপেক্ষ। প্রত্যেকের মানে একটা সময়, এই যে ডেজ অফ বিইং ওয়াইল্ডের শুরুতে যে ওয়াঙ্কর ভাইয়ের ছবির একদম শুরুর যে একটা দৃশ্য ছিল, যে নায়ক তার নায়িকাকে বলছে তুমি ঘড়ির দিকে তাকাও, জাস্ট 1 মিনিট গেছে, বলছে যে এই যে 1টা মিনিট, এটা পৃথিবীর কোনো ইতিহাস ব্যর্থ করে দিতে পারবে না, মানে এই ধরনের একটা কথা যেটা কখনো ব্যর্থ হবে না। সেই রকম এই যে বিকালে আমরা বসে যে কথা বলতেছি, সেইটা কখনো ব্যর্থ হবে না। এবং ওই টেলিগ্রামের মধ্যেই কিছুদিন আগে চেক নিউ ওয়েভের একটা ফেস্টিভ্যাল চলছিল, মানে চেকোস্লোভাকিয়ার নতুন তরঙ্গের ছবির একটা ফেস্টিভ্যাল চলছিল, এবং সেখানে অদ্ভুত অদ্ভুত কিছু ছবি আমি সেখানে দেখছি। আমি আরেকটা কথা একটু বলি মাঝখানে, আমি আর বেশিক্ষণ বলবো না, হয়তো ম্যাক্স 10-12 মিনিট। সেটা হচ্ছে আমার এই ডায়েরিটা একটু টেবিলে থাকবে, আপনারা যদি বেরোনোর সময় আপনাদের নাম আর মেইল অ্যাড্রেসটা একটু আমাকে দেন, তাহলে আমি কিছু জিনিস আমার কাছে আছে, আমি সেই মেইলে পাঠাতে পারি আপনাদেরকে, মানে এখানে যদি থাকে বা অন্য কোনো ব্যবস্থা যদি থাকে। আচ্ছা যাই হোক, আমি ওইখানের কয়েকটা ছবির কথা আমি বলি। যেমন হচ্ছে স্টিফান উহার বলে একজন একটা ছবি আছে, সান ইন এ নেট, 1963, সূর্য গ্রহণের প্রেক্ষাপটে একটা ছবি। এই সূর্যগ্রহণের কথা বলাতে একটা খুব মজার কথা মনে পড়ছে, যে ওই যে বলে না, ধরেন কোনো একটা বিখ্যাত মানুষ যখন খুব বিখ্যাত হয়ে যায়, বলে না যে ভাই তুমি কিভাবে ক্রিটিক হলে, বা তুমি কিভাবে একটা জিনিস আলাদা করে বলতে শিখলে। তো এই প্রসঙ্গে আমার নিজের গল্পটা মনে পড়ছে, একটু বলি। সেটা হচ্ছে তখন আপনাদের অনেকেরই মনে আছে 95 সাল, আমার যদি মেমোরি বিট্রে না করে, বাংলাদেশে পূর্ণগ্রহণ সূর্যগ্রহণ মানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল সম্ভবত 95 সালে।
তো এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যে মানে ওই সময় আমরা হচ্ছে এক্সরে প্লেট দিয়ে স্কুল থেকে গেছিলাম ওটা দেখতে, এবং ওই সময় হচ্ছে আপনার আনন্দমেলা যে পূজা সাধারণ সংখ্যাগুলো বেরোতো, সেখানে টিনটিনের কমিক্সগুলো ছাপতো। সেই টিনটিনের কমিক্সের মধ্যে মমির অভিশাপ বলে একটা ছিল, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, এখন একসাথে পাওয়া যায়। ওরা তখন টিনটিনের প্রথম মানে সোভিয়েত দেশে টিনটিন ছাড়া সবগুলো কিন্তু 62 পৃষ্ঠা, আপনারা অনেকেই জানেন। তো ওই হয়তো কোনো সংখ্যায় 30 পৃষ্ঠা ছাপলো, কোনো তারপরের সংখ্যায় 32 পৃষ্ঠা ছাপলো, এইভাবে করে করে কিন্তু একটা মানে এটা বেরোতো। তো প্রথম অমির অভিশাপ বেরোলো, তারপর সূর্যগ্রহণ হইলো, তারপরে সূর্যদেবের বন্দি বেরোলো। এই যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। মজাটা কোথায় তারপর হইলো বলি, সেটা হচ্ছে লুৎফর রহমান রিটন আমাদের অনেকেরই খুব প্রিয়। মানে আমার ছেলেবেলায় আমি ওনাকে খুবই ভালোবাসতাম, কারণ উনি ছোটদের কাগজ বলে একটা পত্রিকা বের করতেন। পত্রিকাটা এত অসাধারণ একটা মানে জিনিস ছিল, মানে এই পৃষ্ঠাটা কিন্তু আমি যাওয়ার সময় নিয়ে যাব, এটা কিন্তু কেউ রেখে দিতে পারবেন না। তো ওই ছোটদের কাগজ 96 সালে প্রথমবারের মতো, আপনাদের অনেকের মনে থাকবে, ঈদ সংখ্যা বের করছিল একটা। মানে আপনি চিন্তা করেন যে বাচ্চাদের জন্য একটা ঈদ সংখ্যা বেরোচ্ছে, যেটা বাচ্চারা পড়বে। 5টা উপন্যাস ছাপা হয়েছিল। আবু কায়সার উপন্যাস লিখছিলেন ইনকা রাজার গুপ্তধন নামে, তারপরে হাটসনের বন্দুক লিখছিলেন সৈয়দ শামসুল হক, এইভাবে 5টা উপন্যাস। মজার কথা হলো আবু কায়সারের এই ইনকা রাজার গুপ্তধন 96 সালে যেটা বেরোয়েছে ছোটদের কাগজ ঈদ সংখ্যায়, সেটা যদি কেউ পড়েন, তার আগে যদি কারো এই মমির অভিশাপ এবং সূর্যদেবের বন্দি পড়া থাকে, শুধু নামধামগুলা বদলে দিয়ে, আমি তখন এত বিস্মিত হয়েছিলাম যে আবু কায়সারের মতো মানুষ, উনি এই জিনিসটা করলেন। এবং আরেকটা মজার ঘটনা বলি, এটা একটু বিপজ্জনক, তাও বলি। আমি তো আসলে খুবই ছোটোবেলায়, যখন মানে 16-17 বছর বয়স, আমার মনে আছে 99 সালে যখন জীবনানন্দ জন্মশতবর্ষ, সেই জীবনানন্দ জন্মশতবর্ষের সময় মানে ওই দেশ পত্রিকা 2টা জীবনানন্দ সংখ্যা বের করে, জীবনানন্দ 1, জীবনানন্দ 2। পরে হচ্ছে প্রতিক্ষণ যখন আনন্দবাজারের বিরুদ্ধে এক ধরনের করলো, মামলা করলো, তখন ওরা বের করা বন্ধ করে দিল। তো ওই সময় আজকাল এবং প্রতিক্ষণ এই 2টা পত্রিকা রেগুলার জীবনানন্দের অপ্রকাশিত গল্প উপন্যাস এগুলো ছাপা শুরু করলো। এবং আমার মনে আছে যে আজকাল একটা সংখ্যায়, পূজা সংখ্যায় 1400 সম্ভবত 4, একটা পূজা সংখ্যায় বের করছে 1404 না, আরও পরে, মানে 2001 সাল আমার মনে আছে, মানে ইংরেজি সালটা মনে আছে, বের করলো। ওইখানে আমরা 4 জন, মানে জীবনানন্দের একটা উপন্যাস। মূল ঘটনাটা হচ্ছে উষা এবং 3টা যুবক, এদেরকে কেন্দ্র করে এই উপন্যাসটা জীবনানন্দ লিখছিলেন। এই উপন্যাসটা আজকালে তো আমি তো পেয়ে খুব খুশি, কারণ আমি তখন ছোটো মানুষ, ফেসবুক ছিল না, মানে এবং খুবই মানে কোনো রকমের মানে খণ্ডিত, মানে নিজের মনটাকে টুকরা না করে হচ্ছে টানা পড়ে যেতে পারতাম। কিছুদিন পরে দেখি যুগান্তর ঈদ সংখ্যা বেড়েছে, ওখানে একটা উপন্যাস, সেই উপন্যাসটা কি নাম, উষা ও 3 জন যুবক, সংগ্রহ ভূমিকা সম্পাদনা কার, আব্দুল মান্নান সৈয়দ। আমি তো অবাক যে একই সময়ে 3 মাসের ব্যবধানে পূজা এবং ঈদের মাঝখানে 2টা উপন্যাস জীবনানন্দের। বাসায় এনে দেখি পুরা জিনিসটা স্ক্যান করে বসায় দেয়, মানে আজকাল থেকে পুরা জিনিসটা যুগান্তর স্ক্যান করে বসাই দিছে। এবং এইটা ছোটোবেলায় দেখে কচি মনে আমি খুব ব্যথা পাইছিলাম। ব্যথা পাওয়ার কারণ হলো আব্দুল মান্নান সৈয়দ সত্যের মতো বদমাস গল্পগ্রন্থ বা শুদ্ধতম কবির মতো একটা প্রবন্ধের বই লেখার পরে এই রকম করার কোনো দরকার তার ছিল না, যে এইভাবে ভূমেন্দ্র গুহের যে গবেষণা সেটা আত্মসাৎ করে দেবেন। যেটা বলছিলাম ওই মানে সান ইন এ নেটের কথা, সান ইন এ নেটের মধ্যে একটা খুব অদ্ভুত দৃশ্য আছে। এই ছবিটা মানে আমি এই যে মেইলটা পেলে বিশেষ করে আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। ওখানে একটা অদ্ভুত দৃশ্য আছে, কীরকম মানে ছাদের উপর
ভাইকে নিয়ে মানে ভাই উঠছে, মানে তার মাকে নিয়ে উঠছে, তারা সূর্যগ্রহণ দেখবে, কিভাবে সূর্যগ্রহণটা হচ্ছে দেখবে। মজার বিষয় হচ্ছে এবং অদ্ভুত বিষয় হচ্ছে, পিছনে ওই ভাইয়ের বোন তার প্রেমিকের সাথে প্রেম করতে উঠছে। এখন ভাই হচ্ছে মানে সূর্যগ্রহণ দেখতে কেমন সেটা মাকে এক্সপ্লেইন করতেছে, কারণ মা হচ্ছে চোখে দেখে না। এবং ভাইয়ের যে ছোট্ট একটা ছেলে, সে আপ্রাণ চেষ্টা করতেছে যাতে সে একুরেই জিনিসটা বলতে পারে, তার মাকে যাতে বোঝাতে পারে যে একজন অন্ধ মানুষকে আপনি কিভাবে রঙের ধারণা দেবেন, সেইটা বোঝাচ্ছে। এবং ওইটা বোঝাতে বোঝাতে এমন একটা ইমোশনাল সিচুয়েশন তৈরি হলো, ওই বোন আর ওখানে থাকতে পারলো না, মানে এই যে প্রেম করতেছিল সেটা দেয়ালের পিছনে, ওখান থেকে মাকে ডাক দিয়ে মা মা বলে বেরিয়ে আসলো। মানে এটা যে কি হৃদয় বিদারক দৃশ্য, মানে আমি যখন প্রথমবার দেখি এবং আমার কাছে মনে হয়েছিল যে এইটা আসলে কেমন ছবি। আমি আরেকটা ছবির কথা বলতে পারি, সেটা হচ্ছে এই চেক নবতরঙ্গের খুবই গুরুত্বপূর্ণ জিরি মিঞ্জেলের একটা ছবি। সেই ছবিটার নাম হচ্ছে মানে ডায়মন্ড অফ দ্য নাইট। দুইজন নাস্তিক কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে পালানো দুইটা ছেলে, তারা শুধু পালাইতেছে। পুরো সিনেমাটা ছোট, 1.5 ঘন্টাও না, ওদের শুধু পালানো নিয়ে একটা ছবি। আমার মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে জানেন, মানে একটা মুক্তিযুদ্ধের ছবি, একটা ভালো মুক্তিযুদ্ধের ছবি, মানে মুক্তিযুদ্ধ কত বিশাল প্রেক্ষাপটের একটা ছবি, একটা ভালো মুক্তিযুদ্ধের ছবি আমরা বানাইতে পারলাম না। কিছুদিন আগে আমাদের আতিক ভাই একটা বানাইলেন লাল মোরগের ঝুঁটি। আমি ছবিটা দেখে বেরিয়ে এসে বলছিলাম যে আমার বিহারি বন্ধুর সাথে আমি ছবিটা কিভাবে দেখব। মানে আপনি এক ধরনের জাতি দেশমূলক বার্তা দিয়ে তো কোনো সিনেমা বানাতে পারেন না। তো এই জায়গাটা, এবং একটা সময় তো ছিলই যে একটু টুপি দাড়ি থাকলেই সে রাজাকার, কিন্তু আমাদের চিটাঙে তো ক্লিন শেভ রাজাকারও ছিল। তো ফলে বিষয়গুলো আসলে খুব মুশকিল যে এইভাবে একটা জিনিসকে ক্যাটাগরাইজ করে ফেলা। এবং আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের যে কোনো সিনেমার মধ্যে মানে আমি শব্দটা বলার জন্য দুঃখিত, তাও বলতেছি যে রেপ সিনটাকে অনেকটা মানে এক ধরনের ইউএসপি হিসাবে দেখানো হয়, মানে ইউনিক সেলস পয়েন্ট। আচ্ছা, একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলি, এই যে মোরশেদুল ইসলামের যে খেলাঘর সিনেমাটা, আমি আমার বন্ধুদের মধ্যে প্রথম সিনেমাটা দেখে বেরিয়ে বলছিলাম যে এই ছবিটার নাম খেলাঘর না হয়ে খেলাকর দিলে ভালো হতো। কারণ মাহমুদুল হকের খেলাঘর যে উপন্যাসটা, সেই উপন্যাসের বিষয়টা কি আসলে? বিষয়টা হচ্ছে একজন মানে মানসিকভাবে চ্যালেঞ্জড একটা নারী, তাকে নিয়ে রেহানা, তাকে নিয়ে ইয়াকুব, তার ভাই বন্ধু ইয়াকুবের কাছে মেয়েটাকে একটু দেখাশোনা করার জন্য দিয়ে গেছে। ওরা পুরো উপন্যাস জুড়ে প্রচুর কথা বলে, শেষে ওর ভাই এসে ওকে নিয়ে যায়। সিনেমার মধ্যে আমরা কি দেখি? সিনেমার মধ্যে আমরা দেখি যে পুরোটাই একটা পিকনিক পার্টি, ক্লিন শেভ রিয়াজ এবং লাস্যময়ী সোহানা সাবা, মানে যারা মানে যিনি মুক্তিযুদ্ধে নির্যাতিত হওয়ার ফলে মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাকে যদি কোনো বাঙালি পরিচালক, যিনি কিনা মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনার পরিচালক বলে, যারা কয়দিন আগে শর্ট ফিল্ম ফেডারেশন থেকে বাইর করে দিছে, এইভাবে বলা ঠিক হচ্ছে না, অসাংবিধানিক, কিন্তু যেটা সত্যি সেটাই। তো তিনি এই যে একটা গ্ল্যামারাইজ করলেন, যে একটা ওয়ার ভিকটিমকে তিনি গ্ল্যামারাইজ করলেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সিনেমাতে অহরহ আছে। সেই জায়গা থেকে আমি যখন ধরেন যে জিরি মিঞ্জেলের যে ডায়মন্ড অফ দ্য নাইটসের কথা বললাম, এই ধরনের ছবিগুলো যখন দেখি, তারা যে তাদের সময়কে এইভাবে উপস্থাপন করে, মানে একটা কি বলবো, মানে যুদ্ধের যে ক্ষতি, যুদ্ধের যে রাগ, যুদ্ধের যে ক্রোধ, এই জিনিসটাকে উপস্থাপন করার ক্ষেত্রে তারা আসলে অনেক বেশি মানবিকতার পরিচয় দেয়। এবার আমি পরপর কয়েকটা জিনিস দেখাবো, এইটা একটু দেখেন আপনারা। এটা হচ্ছে এরিক মারিয়া রেমার্কের সেই বিখ্যাত 3 কমরেডসের অনুবাদ। এটা আমি কেন দেখাচ্ছি? এটা আমি দেখাচ্ছি এই জন্য যে দেখবেন যে এখানের মধ্যে কিন্তু প্রচ্ছদে অনুবাদকের কোনো নাম নাই।
এই যে হীরেন্দ্রনাথ দত্ত এই বইটা অনুবাদ করছিলেন, এবং এই যে লেখাটা মানে তিন বন্ধু কথাটা যে সত্যজিৎ রায় লিখছিলেন, সেই জিনিসটা কিন্তু এখানে কোথাও নাই। এবং এই বইটা যেখান থেকে বেরিয়েছিল সিগনেট প্রেস, সিগনেট প্রেসের কথা আপনারা সবাই জানেন, যে দিলীপ কুমার গুপ্তের যে সিগনেট প্রেস, তিনি যে টুকরো কথা বলে একটা পত্রিকা করতেন, এবং সেই পত্রিকাটা যে আসলে সবার মধ্যে, সেই সুদূর কোন আসামে বাংলা ভাষায় কথা বলতো লোকজন, মানে বাংলা ভাষায় কথা যদি বলেন, মানে বাংলা ভাষাভাষী সবার মধ্যে জিনিসটা পৌঁছে দেয়া টুকরো কথার মধ্য দিয়ে, এবং সত্যজিৎ সেখানে ইলাস্ট্রেশন করতেছেন। সেই দিলীপ কুমার গুপ্তের হীরেন্দ্রনাথ দত্তের অনুবাদে এইটা হলো ব্যাপার। আরেকটা খুব কমন জিনিস দেখায়, এটা ঠিক দুষ্প্রাপ্য ক্যাটাগরির না, কিন্তু জিনিসটা আমার কাছে খুব আনন্দ লাগছে বলেই দেখানোর জন্য নিয়ে আসছি। এইটা হচ্ছে চমৎকার বলে একটা বুকলেট। এটা হচ্ছে কলকাতার যে লিরিক্যাল বুকস আছে, লিরিক্যাল বুকসের বুকলেট, ওরা প্রত্যেক বছর একটা একটা করে সংখ্যা বের করে। তো মজার বিষয় হলো এক একটা সংখ্যায় ওরা এক একটা টপিক রাখে। যেমন এই সংখ্যাটার টপিক হচ্ছে বইয়ের দোকান, এই সংখ্যাটার টপিক হচ্ছে উৎসর্গের সাতকাহন, মানে হচ্ছে কে কোন বই কীভাবে কাকে উৎসর্গ করলো, মানে ক্যাটালগটা তাদের পিছনে, ক্যাটালগটা ধরেন লাস্টে 3-4 পৃষ্ঠার মধ্যে ক্যাটালগটা দিয়ে দিল, কিন্তু ভেতরে অনেকগুলা গুরুত্বপূর্ণ লেখা থাকে, নতুন লেখা, রিপ্রিন্ট লেখা, এরকম লেখাপত্র থাকে। তো এইটা একটা আমার কাছে খুব ভালো উদ্যোগ মনে হয়েছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এটার কোনো কভার নাই আমার কাছে। এই ছোট জিনিসটা হলো সন্দীপন চট্টোপাধ্যায় 1971 সালে যে মিনি বুক বের করতেন, এবং আমাদের আল মাহমুদের সোনালী কাবিন এই ছোট মিনি বুকটা এই সাইজের মেয়েরা নাকি এত ভালোবাসতো, তারা তাদের মানে কি বলবো, মানে সন্দীপনের লেখা কোট করি, যে আমাদের তরুণীরা তখন তাদের ব্লাউজের ভেতর নিয়ে এই কবিতার বইটা পড়তেন, মানে আল মাহমুদের সোনালী কাবিন। আর আমার হাতে যেটা আছে সেইটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় এবং প্রকাশ কর্মকার, তাদের ছবি, এবং এই যে ছবি প্রকাশ কর্মকারের ছবি, তারা হচ্ছে মানে কবিতা এবং ছবি এইভাবে একটা যৌথ বই করছিলেন। এই বইটার নাম হচ্ছে সোহরাব রুস্তম, এবং এইটা সবগুলা এইভাবে 12-13টার মতো বেরিয়েছিল, 12-13টার মতো বেরিয়েছিল। সেখানে মৃণাল সেনের ইন্টারভিউ নিয়েছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়। তারপরে আমাদের সোনালী কাবিনের কথা তো বললাম, এই রকম কিছু শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বেরিয়েছিল। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখায়, এই বইটা যখন বেরিয়েছে তখনও দেশভাগ হয়নি। এটা 47 সালের এপ্রিলে বেরিয়েছিল। বইটার চেহারাটা একটু দেখাই, এই যে এটা হচ্ছে গুলিস্তার বঙ্গানুবাদ, 47-এর এপ্রিলে বেরিয়েছিল, এবং শেখ হবিবুর রহমান সাহিত্যরত্ন এই বইটা করছিলেন। এবং আরেকটা বইয়ের কথা বলি, সেটা হচ্ছে এইটা সিনে সেন্ট্রালের একটা বই, মানে একটা সিনেমার, এটা 89 সালে বেরিয়েছিল, আন্দ্রে ভাইদার যে সিনেমাগুলো নিয়ে, এই যে ওনার ছবিও আছে এখানে, হ্যাঁ, এই জিনিসটা বেরিয়েছিল। এবং এইটার একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে ধরেন, এই যে গতকালকে মনে হয়, গতকালকে নাকি পরশুদিন স্টালিনের জন্মদিন না মৃত্যুদিন গেল, মানে আমি এই অংশটা বলে আজকের আলাপটা এখানে শেষ করি। আমি বোধহয় অনেক বেশি বলে ফেলছি, আসলে কথা বলতে ভালো লাগে তো সেই জন্যে। তো আমি আর 5-7 মিনিট বলবো। আমি আসলে শুরুতে বলি, আমি যখন আসছিলাম তখন আসলে আমি খুব ভয় পেলাম। তারপরে এখানে বসে সবাইকে দেখে আমার এত হালকা লাগা শুরু হলো, আমার মনে হচ্ছে যে আমি আমার ঘরেই বসে আছি, এবং সেই কারণে আমার মধ্যে আর কোনো জড়তা কাজ করলো না। আর এই কিছুক্ষণ পরে নাবিলা যেভাবে হাসি দিচ্ছিল, হ্যাঁ, তো যেটা বলার সেইটা বলে আমি এখন শেষ করব। সেটা হচ্ছে ধরেন একটা জনপদের মধ্যে, আচ্ছা তার আগে আমি আরেকটা বই দেখাইনি, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সবচেয়ে ভালো কবিতা পত্রিকা। এটা বেরিয়েছিল 30 বছর আগে, পরে সবগুলা সংখ্যা একত্র করে তারা একটা সংখ্যা বের করছেন, হ্যাঁ, এটা বের করছেন। আমি আরেকটা ছোট্ট বইয়ের কথা বলে শেষ করে দিই, সেটা হচ্ছে একবার হলো কি মিরপুর 10 নম্বরে ফুটপাতে, কেমন, মিরপুর 10 নম্বরের ফুটপাতটা হচ্ছে আমার মামার বাসা থেকে 10 মিনিটে হাঁটা পথ। আমি যখন বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যালে আসতাম গান শুনতে, তো তখন হচ্ছে মামার বাসায় উঠতাম এবং ওখান থেকে বনানীতে চলে যেতাম বাসে করে।
তো এখন মজার বিষয় হলো, সেদিন আমি চিটাং ফিরবো, ভোরবেলা প্রোগ্রাম শেষ হয়ে গেছে বেঙ্গলের। তো রাজ ভাই একটা সুন্দর প্রোফাইল পিকচার তুলে দিন। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আচ্ছা এটাও লাইভে বলে ফেলছি না, সরি। আচ্ছা, যেটা বলছিলাম, তো ওই দিন মিরপুর 10-এর ফুটপাতে হঠাৎ দেখলাম অনেক গাইড বই টাইড বইয়ের মধ্য থেকে একটা ছোট্ট কালো কিসের কোনা বেরিয়ে আছে। এখন আমার পকেটে 500 টাকা, আমি ভাবছি যে দেখি 200-300 টাকার মধ্যে যদি একটা রেয়ার বই টই পাই, কিনে যদি টাকা শর্ট পড়ে মামাকে বলবো টাকা দিতে, আর না হলে বন্ধুবান্ধবরা আছে। তা আমি বললাম যে ওই মানে হয় কি, আপনি যখন অনেক দিন পুরনো বই ঘাটাঘাটি করবেন, আপনার 6 সেন্স কাজ করবে। কোনো একটা বইয়ের কোনা দেখলে বা কোনো একটা বইয়ের এই জায়গাটা দেখলে আপনাদের মধ্যে মনে হবে আচ্ছা এটা কী আছে এটার মধ্যে। অনেক বইয়ের মধ্যে দেখলে কিন্তু এরকম হবে আপনার। এবং তখন ও যখন এটা বের করলো, আমি এটা খুলে দেখি কি, এইটা হচ্ছে 1929 সাল। বইটা একটু মোটা, নাইলে আমি নিয়ে আসতাম। মানে এটা হচ্ছে আমার সংগ্রহের সবচেয়ে পুরনো বই, যেটার বয়স এখন 94 বছর। সেইটা হচ্ছে নলিনীকান্ত ভট্টশালীর, এই যে ঢাকা মিউজিয়ামের কিউরেটর ছিলেন, এখন যে নিচতলায় যার নামে একটা বড় রুম আছে। নলিনীকান্ত ভট্টশালী গ্রাম বাংলার পথে প্রান্তরে ঘুরে ঘুরে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে প্রস্তর ফলক উদ্ধার করছিলেন ঢাকা মিউজিয়ামের জন্য, সেগুলোর একটা সংগ্রহ। এবং ইটস এ ওয়ান্ডারফুল বই। 1929 সালে বেরিয়েছিল বইটা, ফার্স্ট এডিশান। ভেতরে গ্লসি পেপারে সেই ফলকগুলি, যে মাটির জিনিসগুলো পাইছেন, মূর্তিগুলো পাইছেন, ব্রোঞ্জের জিনিস পাইছেন, এগুলো সবগুলো ছবি এবং কিভাবে তিনি সংগ্রহ করছেন। প্রায় 400 পৃষ্ঠার একটা বই। আমাকে মানে আমি ওটা যখন মাঝে মাঝে উল্টায় দেখি, আমার এক ধরনের টাইম ট্রাভেলের মতো মনে হয় আর কি। আমার কাছে মনে হয় যে তখনও দেশ ভাগ হয় নাই, তখনও ঢাকাকে DA বলতো, তখনও এক ধরনের পুরনো জিনিসের প্রতি মানুষের আগ্রহ ছিল। শেষ কথা যেটা বলবো সেটা এই পূর্ব ইউরোপের সিনেমার ক্ষেত্রেই একটা কথা বলে রেখে মানে আজকের এই আলাপটা আমি শেষ করব। সেটা হলো মানে যদিও আসলে এই আলাপগুলোতে আসলে মনে করেন মোটামুটি 4-5 দিন টানা বললেও শেষ হবে না আর কি, কিন্তু কোথাও একটা তো শেষ করতে হয়, সেই কারণেই বলা। সেটা হচ্ছে দেখেন, কোনো একটা সময়ে কোন মানুষটা আসলে জাতির জন্য জরুরি, সেটা তো আসলে সেই সময়ের ভূমিপুত্ররা বলতে পারে। ধরেন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান তার সময়ের জন্য কতটা জরুরি, সেটা তার পুত্ররা বলতে পারবে। 73, 74, 72 যারা বেঁচে ছিলেন, 75 যারা বেঁচে ছিলেন, তারা বলতে পারবে। আবার আমাদের এখনকার মাননীয় প্রধান উপদেষ্টা কতটা জরুরি মানুষ, সেটা এখন আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে 2-3-তে পড়ে, একটু বড় হবে, তারা 20-30 বছর পরে গিয়ে বলতে পারবে যে আসলে তারা কেমন ছিল। তো এখন এই কথাটা কেন তুললাম আমি, ধরেন পূর্ব ইউরোপের সিনেমার ক্ষেত্রে দেখা যায় যে যেই দেশগুলার উপরে মানে ছিল একটা, এবং মানে সোভিয়েত কর্তৃত্ব ছিল যেই দেশগুলাতে, সেই দেশগুলাতে আমি কেন জানি দেখলাম যে সিনেমার ক্ষেত্রে অন্তত পোল্যান্ড, হাঙ্গেরি, লাটভিয়া, হ্যাঁ, এই দেশের ছবিগুলার মানে এদেশের তারপরে চেকোস্লোভাকিয়া, এইসব দেশের ছবি, প্রচুর ছবি আমার দেখার সৌভাগ্য হয়েছে। পোল্যান্ডে একজন পরিচালক আছেন আন্দ্রে মুঙ্ক, সম্ভবত আন্দ্রে মুঙ্ককে নিয়ে প্রথম বাংলা লেখাটা আমি লিখছিলাম। পরে ওটা ওই রাজশাহীর ম্যাজিক লন্ঠন পত্রিকায় বেরিয়েছিল। পরে হচ্ছে আমার একটা বই আছে অন্ধ হয়ে আসা চোখ, সেখানে আমি আবার নিয়েছিলাম। আন্দ্রে মুঙ্ক মাত্র 39 বছর 11 মাস বাঁচছিলেন এবং রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আমাদের তারেক মাসুদের মতো। সিনেমা বানিয়েছিলেন 3.5টা, 4 নাম্বার ছবি প্যাসেঞ্জার তার বন্ধুরা মিলে শেষ করছে, উনি বানাতে পারেন নাই। এবং তার ছবিগুলো যদি কেউ দেখেন, যে মানে প্রতিবাদ ছিল, এক ধরনের প্রতিরোধ ছিল, একটা রেজিমের প্রতি প্রতিরোধ। আমাদের এখানে আমরা দেখছি যে কোনো একটা রেজিমের সময় আমরা রেজিমের কাছে অনুদানের জন্য বসে থাকি, যা একটু যদি অনুদান দেন, একটু যদি বানাতে পারি ছবি, তারপরে খুব বিগলিত হয়ে চিঠি লিখি যে মানে কোনো সুযোগ সুবিধার জন্য। কিন্তু তারা এই জিনিসটা করতেন। তা আমার বক্তব্যের শেষ কথা হচ্ছে যে ওই পূর্ব ইউরোপের যে ভূমিপুত্ররা,
তারা কিন্তু কেউই সোভিয়েত রেজিমকে ভালো রেজিম বলেন নাই। মানে আমার ব্যক্তিগতভাবে সোভিয়েতের প্রতি অনেক মায়া আছে, কিন্তু আমি যখন তাদের সিনেমা পড়তে যাই, আমি যখন তাদের সাহিত্য পড়তে যাই, এবং খুবই সবাই জানেন সেটা, যে তখন মসফিল্ম হলিউডের সাথে রীতিমতো যুদ্ধ করতেছিল, মানে বাজেটের দিক থেকে, মানে একটা কাছাকাছি ব্যাপার ছিল সেটা। কিন্তু তারাকোভস্কির ডায়েরিতে আছে যে ওই তার দেশের চলচ্চিত্র সংস্থাটা, বৃহৎ চলচ্চিত্র সংস্থাটা তাকে কি পরিমাণ যন্ত্রণা দিচ্ছে, মানে কন্টিনিউয়াসলি যন্ত্রণা দিচ্ছে। তো আমি কথাটা শেষ করার আগে যে কথাটা বলবো, যেই কারণে আসলে আমি এবার আবার একটু দুই একটা ইনফর্মাল কথা বলে শেষ করি। আমি যে মানে এই কালকে যে আমোস্তফা বক্তৃতাটা দিব, আমার সেটা হচ্ছে সকাল 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশচন্দ্র মিলনায়তনে। তো সেটা তো স্ক্রিপ্টেড, সেটার জন্য কোনো ভয় নেই। আজকে আনস্ক্রিপ্টেডটা নিয়ে আমার একটু ভয় ছিল, তাও আমি খুবই ক্লান্ত ছিলাম এবং একটা ভৌতিক বাসে করে আমি আসতে হয়েছে আমাকে। যাই হোক, মানে কারণ ড্রাইভার আমাকে রেখে সায়দাবাদ চলে গেছে, থেকে কোথায় চলে গেছে, যেটা বলছিলাম আমি আলাপের শুরুতে। কিন্তু আমি সবসময় যেটা রেওয়াজ ভাই বললেন যে আসলে একদিন আগে এসে একটু বসেন, তো আমি তো খুবই ফাঁকিবাজ মানুষ, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যদি আমি না আসতাম তাহলে একটা চমৎকার বিকেল মিস করতাম। তো আমি যেই কথাটা সবসময় বলতে চাই যে আমাদের প্রত্যেকের কাছে আমি যেটা মানে আমি নিজে যেটা চাই, বা মানে সবার মধ্যে যেটা হলে ভালো হতো বলে আমি ভাবি, সেটা হলো কি যে আমাদের আসলে যে কোনো সময়ে যে কোনো ক্ষেত্রে ধরেন যে কোনো কিছু একটু তলিয়ে বোঝার চেষ্টা করা, তারপরে ধরেন যে মানে হুট করে মানে কোনো রেজিমকে বিশ্বাস করে না বসা। হ্যাঁ, এবং হয় কি ধরেন এটা তো সবাই জানে কথাটা, যে কেউ যদি নিজেকে সৃজনশীল মানুষ মনে করেন, তিনি কিন্তু সবসময় বিরোধী দল, মানে কখনোই তিনি সরকারি দল হইতে পারবেন না, মানে হওয়া তার পক্ষে সম্ভব না। কারণ তিনি কিছুদিন তার মধ্যে দিয়ে গেলেই দেখতে পারবেন যে বেদাল শুরু হয়ে গেছে। তো ফলে তার পক্ষে সেটা সম্ভব না। তো ফলে এইটার আবার সুবিধা আছে, এটা হলে আবার আপনি যদি এইভাবে নিজেকে তৈরি করেন, তাহলে যেই সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে 3 মাস পরে পরে আপনার হচ্ছে বয়ান চেঞ্জ করতে হবে না, আপনি আপনার জায়গাতে স্থির থাকতে পারবেন। আপনাকে আপনার পোস্ট দিয়ে সেটা ডিলিট করে দিতে হবে না, কেউ এসে বলবে না যে পোস্ট দিলে সমস্যা হবে। যাই হোক, ওই ভূমিপুত্ররাই ঠিক করবে আসলে শেষ পর্যন্ত যে কার কতটুকু ইতিহাস অবদান, এবং ততদিন পর্যন্ত মানে একটা সময়ের পরিস্থিতির মধ্যে যে আমরা ছিলাম নানাভাবে, সেগুলো হয়তো এখন যারা ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে তারা আস্তে আস্তে বড় হইতে হইতে বুঝবে তাদের প্রতি আমরা আসলে কী ধরনের আচরণ করছি, বা তারা আমাদের সাথে কী ধরনের আচরণ করতেছে, এইগুলোর উপর দিয়ে অনেক কিছু নির্ভর করবে। তবে শেষ কথাটা হচ্ছে প্রতিরোধ জারি রাখতে হবে সবসময়, যে কোনো ফরম্যাটে, যে কোনোভাবে, না হলে আসলে আমরা কোথাও পৌঁছতে পারবো না আর কি। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ সৈকতকে। আমরা একটু বসবেন না, 2 মিনিট সময় নেব। আমি একটু আলতাফ ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্জু একটু আসবেন, জাকির ভাই একটু আসেন, আপনি এখানে বসে থাকেন। সেটা হচ্ছে যে আমাদের একটা বন্ধু ছোট ভাই একটা কাজ করেছে, ওইটা আলতাফ ভাই একটু ইন্ট্রোডিউস করেন অডিয়েন্সের সামনে। বলেন হ্যাঁ, ফেসবুকে তো দেখছি না আমি। আসলে সৈকতদা যেটা বললেন, পুরনো দিনের নানা মেধাবী কাজের বিবরণ দিলেন, সেগুলো নানা দিকও বললেন। তো বর্তমান সময়ে আসলে অনেক ভালো কাজ হচ্ছে, যেটা ভবিষ্যতের মানুষ এগুলো আলাপ করবে, স্মরণ করবে আর কি। এবং প্রথাগত তারকাদের বাইরে যে অনেকে ভালো কাজ করছেন। আসলে আমাদের এই গণঅভ্যুত্থানে যেমন প্রথাগত রাজনীতির বাইরে যে আমাদের তরুণরা, শিক্ষার্থীরা এক অসাধারণ ঘটনা ঘটিয়েছে,
তেমনি সেই ঘটনারই অংশ ছিল দেশ জুড়ে গ্রাফিতি এবং ঢাকায় বিশেষ করে। তো মঞ্জুর ভাই একজন প্রাক্তন রাজনৈতিক কর্মী, আমাদের বন্ধু, একজন উদ্যোক্তা, কিন্তু ছবি তোলেন, শিল্পকলার ওইটা ওনার অক্সিজেন দেয়। তো উনি ঘুরে ঘুরে এর মাঝেই গণঅভ্যুত্থানের পর ওনার মনে হয়েছে যে এই গ্রাফিতিগুলো তো হারিয়ে যাবে, এগুলো মোছাও শুরু হয়ে গেছে অনেক জায়গায়, এগুলোর একটা সংকলন করে রাখা যায় কিনা, একদম সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে। এখানে কোনো ওই যে সৈকতদা যেটা বললেন অনুদানের জন্য বসে থাকা, এগুলার কোনো ধারে কাছেরও মানুষ না, উনি সম্পূর্ণ নিজ উদ্যোগে উনি এই কাজটা করেছেন, নিজ উদ্যোগে প্রকাশ করেছেন। আপনারা জানেন এরকম একটা রঙিন বই বের করা অনেক ব্যয়বহুল, উনি সেটা করেছেন এবং নিজ উদ্যোগে বিপণনও করছেন। এবং আশার কথা হলো এটার সামাজিক প্রতিক্রিয়া খুবই ভালো। তো আমরা জ্ঞাতিজনের পক্ষ থেকে মনে করেছি যে আজকে এখানে যেহেতু আমরা একসাথে আছি, এইটার একটু বড় উন্মোচন হয়ে গেছে ইতিমধ্যে, এটা অনেকে পেয়ে গেছেন, তারপর আমরা আবার করলাম, এটা আমাদের ভালো লাগলো। এই আড্ডা কি ধারাবাহিক না? মজার হ্যাঁ, 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 ধারাবাহিক। 1, 2, 3, 4 এরকম করে। হ্যাঁ 80তম মজা ধরে না, না, সৈকতদা আবার আসবে। ও সৈকত তো অবশ্যই আসবে। দাওয়াত দিলেন। অনেকে আমার 5 বার 7 বার করে আমি বলছে ওই অসুবিধা নেই। অমিভূষণ নিয়ে একটা কাজ করতেছি, তো 100 বারের সময় যদি আমাকে আবার একটু নিয়ে যান। আমি অমিভূষণ নিয়ে একটা থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এটা কি বাইরে রেখেছে কিছু? না না না, এটা শেষ হতো। এই ইয়েটা একটু ক্লোজ করে